এই দেখেন টানলেই তো ডান হয়ে গেল। এই দেখুন একটু চিরচির করে কিন্তু ঝিরঝির করে। একটু চিরচির, এই যে দেখেন এই এই জায়গায় যখন যাই এই চিরচির আছে কিন্তু ঝিরঝির করে না। তাহলে ই করি, ওই 0.5 না কি জানি আছে। এবার এখন একটুখানি ভোট ফুলে না যাবে, ভোট ফুল আসছে। শুরু করেন, দাঁড়ান। এটা শেয়ার করে ডিজিটাল বোর্ড এগুলো অভ্যস্ত না কিছু না। ওকে, আসসালামু আলাইকুম। কমেন্ট দিতে হচ্ছে না, দেখতো কখন আসে, তোর ফোন দিয়ে দেখি। ওকে, আসসালামু আলাইকুম। মারাত্মক শরীর খারাপ, তারপর আসছি। আপনাদের তো পুরো মনের অবস্থাই খারাপ। সব মিলে সবচেয়ে বড় কথা হলো পরীক্ষা খুব ভালো হবে ইনশাল্লাহ। পরীক্ষা খুবই ভালো হবে, খারাপ হলে সবারই হবে। পরীক্ষা একটু কাছে মনে হয় যে কোশ্চেন একটু ডায়নামিক হতে পারে, কারণ 46তম কোশ্চেন দেখে যেটা মনে হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখে, যে একটু কঠিন হলেও হতে পারে। 46তম কিন্তু সব পরীক্ষার প্রশ্নই কিন্তু মোটামুটি হয়েছে, কিন্তু ইয়াটা খুব মানে ইন্টারন্যাশনাল খুবই হার্ড হয়েছিল। যাই হোক, আমি খুব ধাপাধাপ বলবো, আপনারা শীট হাতে নিয়ে রাখবেন। আমি ধাপাধাপ বলবো, আপনারা খুব দ্রুত চেষ্টা করবেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। সাউন্ড জাস্ট বলবেন যে সাউন্ড ওকে। সাউন্ড ওকে থাকলে আমি স্টার্ট করি। সাউন্ড ওকে কিনা। তবে আমি অভ্যস্ত না তো, এখানে শীটটা আসলে বড় ফন্টে করা উচিত ছিল, তাহলে ভালো হতো মানে ডিজিটাল বোর্ডের জন্য। দেখ, প্রথমবারের মতো একটা স্টার্ট করা জরুরি, তাই স্টার্ট করলাম। সাউন্ড ইজ ওকে, একটু বলবেন সাউন্ড ওকে কিনা প্লিজ। আপনি এখন বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যায় কিনা? দুইটা ক্লিয়ার বোর্ডের লেখা, হ্যাঁ সাউন্ড ওকে। ওকে, আর লেখাটা ক্লিয়ার কিনা? একজন বলছে সাউন্ড কম। একজন বললেন না, বাকি আমি যাচ্ছি আপনার পেজে। সাউন্ড কম বলছে একজন, দুইজন বলছে সাউন্ড কম। এটা কেন? এটা কি ডেসিবেল কত দূরে আছে দেখতেছি। একজন বলছে, দুইজনই বলছে সাউন্ড কম। না ঠিক আছে, সাউন্ড দেখতো সাউন্ড তো আপনি জিজ্ঞেস করেন বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যায়? বোর্ডের লেখা ক্লিয়ার, বোর্ডের লেখাকে ক্লিয়ার দেখা যায়। সাউন্ড ওকে, সাউন্ড ওকে। আর একটু বাড়াই দেবো? হ্যাঁ একটু বাড়ো। একুশ করে দিচ্ছি, জান। এবার জিজ্ঞেস করেন এবার ওকে কিনা। এখন ওকে, এখন ওকে সাউন্ড। আরে তুই তো কম। ওকে, আসসালামু আলাইকুম। শুরু করি। 1 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক তারিখ পড়ছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য, আমার কাছে মনে হয়েছে এই 11টা তারিখ গুরুত্বপূর্ণ। 1 নম্বর, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভূমিকম্প। এই রাশিয়ার কামচাটকা, এটা হলো 30 জুলাই।
এই ভূমিকম্পটা হয়েছে 30 জুলাই, এটার মাত্রা ছিল 8.8 মাত্রা, এবং এখানে জাপান 20 লক্ষ মানুষকে সরাতে বাধ্য হয়েছিল, কারণ এখানে 4 মিটার উঁচু একটা সুনামি হয়েছিল। নাম্বার 2, এর আগে কিন্তু জাপানে একটা সুনামি হয়েছিল 2011 সালে। 2011 সালে জাপানে সুনামি হয় এবং এখানে ব্যাপক হত্যাযোগ্য হয়, অর্থাৎ হত্যাযোগ্য না, সরি, ব্যাপক হতাহত হয়। আর 2004 সালে সবচেয়ে বেশি মারা গিয়েছিল, প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ মানুষ মারা গিয়েছিল 2004 সালের ভূমিকম্পে, সুনামিতে। সেটা ছিল সুমাত্রা দ্বীপে। আর এটা হলো রাশিয়ার কামচাটকা উপদ্বীপ, যেটা প্রশান্ত মহাসাগরের নিকটে। 2 নম্বর প্রশ্ন হলো মিয়ানমারের সাগাইং ভূমিকম্প। এই ভূমিকম্পটা হচ্ছে 28 মার্চ। এটা ছিল 7.7 মাত্রা। এটা ছিল 7.7 মাত্রা, এবং এই ভূমিকম্পে থাইল্যান্ড এবং মিয়ানমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে সাক্ষ্য, বিগ বিউটিফুল বিল, এটা কর সংক্রান্ত একটা বিল, এবং এটা স্বাক্ষর করেছিল 4 জুলাই। 2025-এ এই বিগ বিউটিফুল বিল, এবং এটা বেসিক্যালি এটা হলো কর সংক্রান্ত। এরপরে যেটা আছে যে ইউএসএইড এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ, এটা 1 জুলাই বন্ধ হয়, এবং 64 ইয়ার্স পর, অর্থাৎ 1961-এ এই কার্যক্রমটা শুরু হয়, এবং 2025-এ এটা বন্ধ হয়, এবং এই কার্যক্রমটা 64 ইয়ার ছিল। এবং ইউএসএইড বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ অনেক সাহায্য বন্ধ হয়েছে, প্রায় 60 নেশনস এর জন্য সাফারার, 60টি দেশ সাফার করেছে। এই প্রসেস ইসরায়েল ইরানে আক্রমণ করে, অপারেশন রাইজিং লায়ন, এটা 13 জুন, এই তারিখটা 13 জুন, এবং এর প্রতিক্রিয়া যেটা হয় যে ইরানও ইসরায়েলে আক্রমণ করে, সেটা ছিল অপারেশন ট্রু প্রমিস। এটা ছিল হলো ইসরায়েলি ইরানের আক্রমণ। ইসরায়েলে কিন্তু ইরানের আরো একটা আক্রমণ ছিল, ট্রু প্রমিস 1, এটা ট্রু প্রমিস 2। ওই ট্রু প্রমিস 1 এটা ছিল 2024 সালে, যখন ইরানের প্রেসিডেন্ট খুন হয়েছিল। ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিল 2024 সালে, তখন একটা আক্রমণ ছিল। আসাদের পতন হয় এটা 8 ডিসেম্বর 2025। বাশার আল আসাদের পতন হয়, এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বাশার আল আসাদ সেটা কিন্তু 2000 সাল থেকে 2025 পর্যন্ত ক্ষমতায় ছিল, এবং এই সিরিয়ায় যে 2011 থেকে সিরিয়ায় 2025 পর্যন্ত, 11 থেকে 2025 পর্যন্ত এখানে গৃহযুদ্ধ, অথবা বলা যায় যে এখানে এই আরব বসন্ত ছিল 14 বছরের সংগ্রাম, 14 বছর। এখানে কোনো কোনো জায়গায় 13 বছর পেয়েছেন আপনারা। 2011 মার্চে শুরু হয়েছিল, আর 2025 ডিসেম্বরে 13 বছরের এখানে সংগ্রাম ছিল। 13 বছর, 2011 থেকে 2024 পর্যন্ত আসাদ বিরোধী আন্দোলন হয়, এবং সেই আন্দোলনে 13 বছর পর সফলতা আসে 24 সালের 8 ডিসেম্বর। এটা 8 ডিসেম্বর 2024। বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর উদযাপন হয়, এটা হলো 31 জুলাই। এটা হলো 31 বাংলাদেশ চীন সম্পর্কের হচ্ছে 31 অগস্ট 1970। 31 অগস্ট, এটা হলো 31 অগস্ট 1975-এ শুরু হয়েছিল, এজন্য 50 বছর উদযাপন হয়েছে 31 অগস্টে। বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর, খুবই ডিসেম্বরতে খুব ভালো আলোচনা আছে, এই টপিকটা ভালো করে দেখবেন। এবং আমাদের যে স্বাধীন আমাদের যে সবকিছু ওকে। আর ডিসেম্বর 2024 ইয়ার্স ট্রু প্রমিস 3, হ্যাঁ 2025 সালে এটা ট্রু প্রমিস 3, অর্থাৎ 3বার আক্রমণ হয়েছিল ট্রু প্রমিস নামে। এটা 23, 24 এবং 25-এ ট্রু প্রমিস 3। আসাদের পতন হয় 8 ডিসেম্বর 2024। বাংলাদেশ ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হয়, এটা শেষ হবে কবে আসলে? এটা আমরা মনে করে থাকি যে এই গঙ্গার পানি বন্টন চুক্তিটা হয়েছে 12 ডিসেম্বর 1996, কিন্তু মজার বিষয় হলো এটা কার্যকর হয়েছে কিন্তু 1 জানুয়ারি, অর্থাৎ এটা কার্যকর 1 জানুয়ারি 1997। তাহলে 1 জানুয়ারি 1997 হওয়ার কারণে এটার মেয়াদ শেষ হবে কিন্তু 31 ডিসেম্বর 2026 সালে, কারণ 30 বছর মেয়াদ। সেক্ষেত্রে এটা 31 ডিসেম্বর মেয়াদ শেষ হবে, অর্থাৎ তারিখটা হবে 31 ডিসেম্বর 2026। এটা কিন্তু 11 ডিসেম্বর 2026 হবে না, এটা হবে কিন্তু 31 ডিসেম্বর, বিকজ কার্যকর হয়েছে 1 জুলাই 1997 সালে কার্যকর। এই তারিখটা কিন্তু
অনেকেই এটা খুব মিস করবে, এটা মানে অনেকেই কিন্তু ভুলবশত তারা 12 ডিসেম্বর 11 ডিসেম্বর এসব দাগাবে। উত্তরটা হবে 31 ডিসেম্বর 2026। ট্রাম্পের শুল্ক আরোপ কার্যকর হয়, ট্রাম্পের শুল্ক আরোপ কার্যকর হয় 7 আগস্ট, এবং এটা অনেক আগ থেকেই বলা ছিল যে 7 আগস্ট কার্যকর হবে। আগে প্রশ্ন হলো 7 আগস্ট পরীক্ষায় থাকতে পারে। মনে রাখবেন, মনে রাখতে হবে যে বাণিজ্য যুদ্ধ, প্রথম বাণিজ্য যুদ্ধ হয়েছিল ইয়াপি জানি কোনটা, এটা এটা অর্থাৎ অন্যটা আসছে মানে আমি চাচ্ছি যে একটা এক্সট্রা পেজ। হ্যাঁ, বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধ মনে রাখবেন, এই ট্রেড ওয়ার 2018 এটা হলো প্রথমটা, আর 2025 এটা হলো দ্বিতীয়টা। অর্থাৎ বাণিজ্য যুদ্ধ এখন সেকেন্ড ফেজ, বাণিজ্য যুদ্ধ 2 চলতেছে এখন। তার মানে বাণিজ্য যুদ্ধ 2018 এটা দুইটারই প্রবক্তা কিন্তু আপনার ট্রাম্প, মানে এই এই 21 শতকে হলো ট্রাম্প। এর আগেও কিন্তু বাণিজ্য যুদ্ধ নজির ছিল। আমি কোথায় এখন যাবো, কেমনে ব্যাক করবো, কেমনে আমি আগের পেজে যাবো, এইটাই গুড। ভারত পাকিস্তানের মধ্যে 2025 সালে সীমিত যুদ্ধ শুরু এবং শেষ। শুরু হয়েছে এটা 7 মে, শুরু 7 মে আর শেষ হয়েছে 10 মে। 93 ঘন্টার যুদ্ধ ছিল, 93 আওয়ার্স, 93 ঘন্টার যুদ্ধ ছিল। 7 মে শুরু, 10 মে শেষ। এবং এটার কারণ যেটা, সেটার পরের প্রশ্নই আছে। বাংলাদেশ গুম সনদে স্বাক্ষর করে, বাংলাদেশ গুম সনদে স্বাক্ষর করে, স্বাক্ষরকারী হিসেবে বাংলাদেশ 98তম। আর যদি বলে কার্যকর করে, কার্যকর করার ক্ষেত্রে রেটিফাই বা অনুমোদন বললে বাংলাদেশ হলো 76তম। কিন্তু ব্যাপারটা হলো তারিখটা হলো কবে, 2024 সালে, 2024 সালের 29 আগস্ট, 24 সালের 29 আগস্ট। এই গুম সনদের নামটা যেন মনে থাকে, ICPPED। একটু দেখে নিবেন, আপনারা অনেক পড়ছেন, তারপর আমি মুখে বলে নেই। ICPPED 2024 সালের 29 আগস্ট বাংলাদেশ স্বাক্ষর করে। বাংলাদেশ স্বাক্ষর করেছে 76তম দেশ হিসেবে, এবং বাংলাদেশ স্বাক্ষর করেছে 98তম দেশ হিসেবে। আর অনুমোদনকারী 76তম। এই গুম সনদটার নাম হলো ICPPED, অর্থাৎ ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম enforced disappearance, international convention on the protection for the protection of all persons from enforced disappearance। একটু শুনলেই শুক্রবার পর্যন্ত মনে থাকবে ইনশাল্লাহ, তাহলে চলবে। এই গুম সনদ স্বাক্ষরিত হয়েছে কিন্তু 2007-এ, জাতিসংঘে স্বাক্ষরিত হয় 2007 সালে। 2006 সালে হলো এটা আলোচনা হয়েছে, এবং 7 সালে কার্যকর হয়েছে। এই তারিখটার মধ্যে যদি প্রশ্ন আসে, ইনশাল্লাহ আশা করা যায় এই কয়টা তারিখ আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট। আমি আসলে প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্টেন্ট গুলো চুজ করা খুবই সহজ ছিল, আরো আগেও হলে এটা বেশি ভালো হতো। তো এইটা আমার কাছে মনে হয়েছে এই কয়েকটা তারিখ একটু বেশি আলোচনার বিষয়। আমরা দেখি 50 বছর উদযাপন ছিল বিপিএসসির 2022 সালে। ওই বছর দেখবেন 50 বছর পরীক্ষা আসছিল, যে 8 এপ্রিল 1972 সালে বিপিএসসি প্রতিষ্ঠা। তার মানে এখানে ব্যাকগ্রাউন্ড, এই 50 বছর ব্যাকগ্রাউন্ডের থেকে অনেক প্রশ্ন আসে। যেমন প্রশ্ন আসছিল, আমরা দেখছি 38তম বিসিএস এ যে 1917 সাল থেকে 2017 সাল 100 বছর উদযাপন ছিল আর কি, 100 বছর উদযাপন ছিল 38তম বিসিএস এ। রুশ বিপ্লব থেকে 2টা প্রশ্ন আসছিল। সো এটা আমি বাদ দিলাম। এটাকে সেভ করে কেমনে? অটো সেভ হচ্ছে, ঠিক আছে। একটু শেখার চেষ্টা করতেছি, আপনারা একটু হেল্প করবেন। ওকে, রাশিয়ার সাথে সম্পৃক্ত কোনটি? এখানে আসলে উত্তর সবগুলো রাশিয়ার সাথে সম্পৃক্ত, একেবারে প্রত্যেকটা উত্তর হবে, মানে প্রত্যেকটাই উত্তর। আমি জাস্ট একটু আলোচনা করি। তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে এই 2025 সালে, কয়েকদিন আগে, অর্থাৎ কয়েক মাস আগে, মাস দেড়েক হবে, রাশিয়াকে স্বীকৃতি দিয়েছিল তালেবান সরকারকে। এবছর আসলে সাম্প্রতিক কখন যে কোনটা আসবে আসলে আমরা বলতে পারতেছি না। আমরা অনেকেই মনে করি যে হয়তো এটা পুরোনোটা আসবে। আসলে এত বেশি ঘন ঘন পরীক্ষা এবং এত তাদের ডেট, তার মানে মনে হয় যেন একটা পুরোনো কোশ্চেন দিয়ে দেবে, একটা বলা যায় না। পুরোনো কোশ্চেন হতে পারে, একবার আসছিল কিন্তু, একবার খুব সম্ভবত 38তম বিসিএস এ মনে হচ্ছে যেন 38 না,
38 না 40তম বা সামথিং 41তম তো মনে হয় যেন অনেক আগের একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। সো এই রকমের ঘটনা ঘটতেও পারে, বলা যায় না, কিন্তু এমনও হতে পারে যে খুব ডাইনামিক কোশ্চেনও হলো, জাস্ট একটু মডিফাই করলো। তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি এটা রাশিয়া দিয়েছে। এটা উচিত ছিল যে চীন, মানে রাশিয়া যখন তালেবান সরকার শপথ নিয়েছিল 2021-এ, তখন তারা কিন্তু বেসিক্যালি 6টা দেশকে তারা আমন্ত্রণ জানাইছিল, রাশিয়া, চায়না, তুরস্ক, পাকিস্তান, ইরান, কাতার, কিন্তু একটা দেশও তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তবে এখানে চীন এবং কাতারের, আফগানিস্তানে চীন ও কাতারের এখানে দূতাবাসের মানে রাষ্ট্রদূতগণ এখানে আছেন। এরপরে আছে পরেরটা আছে কি আসাদের আশ্রয়স্থল। আসাদ পালাই গেছেন, 25 বছর ক্ষমতা থাকার পর তিনি চলে গেছেন। আসাদ এই এখানে 2000 সাল থেকে ক্ষমতায় ছিলেন। আসাদ ক্ষমতায় ছিলেন 2001 থেকে ক্ষমতায় ছিলেন, এবং তিনি কিন্তু রাশিয়া আশ্রয় নিয়েছেন। 4 আগস্ট 2025 তারিখে আইএনএফ ট্রিটি ত্যাগ করেন, এই রাশিয়াই ত্যাগ করছে। এবং এই আইএনএফ ট্রিটিটা এটা কিন্তু 1987 এর, এবং এই চুক্তির মানে দুইটা দেশ এর অন্তর্ভুক্ত, ইউএসএ এবং রাশিয়া। এই দুইটা দেশ, তাদের মধ্যে একটা চুক্তি হয় যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা নিয়ন্ত্রণ করবে। এটা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। দুইটা চুক্তি এবছর পুরনো চুক্তি থেকে দুইটা প্রস্তুতি আলোচনায় আছে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বিষয়ক চুক্তি, এবং এই চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছিল 2019 সালে রাশিয়া। প্রথম 2019 সালে রাশিয়া এখান থেকে বের হওয়ার ঘোষণা দেয়, কিন্তু সেটা বের হতে হতে ওদের যে গঠনতন্ত্র আছে সেখানে এটা 6 বছর পরে 2025 সালে এটা কার্যকর হয়। অর্থাৎ ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স, এই আইএনএফ ট্রিটি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স, এই ট্রিটি 1987 এর, এটা মনে রাখবেন। এই চুক্তিটার পাশাপাশি এবছর আরেকটা চুক্তি গুরুত্বপূর্ণ, সেটা হলো জেসিপিওএ। মনে রাখবেন এই চুক্তিটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, জাস্ট আপনি ক্লাসগুলো মানে কোশ্চেনগুলো দেখে যান, প্ল্যান অফ অ্যাকশন, আর নিজে একটু ট্রাই করেন, তাইলে হবে যে কথার সাথে আমার মিলে কিনা। এটা কিন্তু 14 জুলাই 2015-তে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এই স্বাক্ষরকারী হলো ইরান এবং P5+1, ইরান বনাম P5+1। এই 1টা ছিল জার্মানি, P5 মানে স্থায়ী 5 দেশ। এই তাদের মধ্যে চুক্তিটা, এই চুক্তিটার মেয়াদ, এটা কার্যকর হয়েছে কিন্তু কার্যকর 16 সালে, 2016, এবং এই জন্য এটা কার্যকর 2016 হওয়ার কারণে এটা 15 বছর মেয়াদ, দেখতো 15 বছর এই চুক্তিটার মেয়াদ। তার মানে এই চুক্তিটার মেয়াদ শেষ হবে 2031 সালে, এবং এই চুক্তি থেকে ইউএসএ চলে গেছে 2018। ইউএসএ লেফট 2018। 2018 সালে ইউএসএ এখান থেকে চলে যায়, এবং এই চুক্তি থেকে চলে যাওয়ার কারণে এই পরমাণু যে চুক্তিটা, এবং এই চুক্তিটার মধ্যস্থতাকারী ছিল আইএইএ, এবং আমরা জানি এই আইএইএ কে অসহযোগিতা করার ঘোষণা দিয়েছে ইরান, কিন্তু সদস্যপদ ত্যাগ করে নাই। অসহযোগিতা করবে ইরান, কিন্তু শেষ কি করে নাই, এই আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা অসহযোগিতা করার ঘোষণা দিয়েছে ইরান, কিন্তু আইএইএ এটা প্রতিষ্ঠা 1957-এ, কিন্তু এখানে ইরান যুক্ত হয়েছে 1958-এ। ইরান ইন 1958 এখানে যুক্ত হয়, এটা মনে রাখতে হবে। আর আইএইএ এটা হলো আণবিক শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, রাজধানী ভিয়েনায় এর কার্যক্রম পরিচালিত হয়, এবং আইএইএ সদর দপ্তর কিন্তু ওই বছরই পরীক্ষা আসছিল 15 সালে, ওই বিসিএসটা খুব সুন্দর 36তম বিসিএস। এবং এই ঘটনাটা মনে রাখতে হবে যে এই চুক্তিটার মেয়াদ হলো 15 বছর, এবং এই জন্য একটা এখান থেকে 2031 সালে বের হয়ে যেতে হবে ইরানকে, অর্থাৎ ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য এই চুক্তিটা করা হয়। এবং এখানে ইরান বনাম P5+1। তার মানে আমি যেটা ছিলাম সেটা হলো যে ওয়াগনার গ্রুপের পৃষ্ঠপোষক, এই ওয়াগনার গ্রুপ 2014 থেকে রাশিয়া নিজে ফান্ড করে, রাশিয়ার গভর্নমেন্ট ফান্ডেড প্রাইভেট মিলিটারি ফোর্স, অর্থাৎ ভাড়াটে। এই ওয়াগনার গ্রুপ হলো ভাড়াটে সেনা, যেটা রাশিয়ার নিজের ভাড়াটে সেনা, অর্থাৎ রাশিয়া ভাড়া দিয়ে থাকে, রাশিয়ার ভাড়াটে সেনা। এবং 2014 থেকে এটা আছে। কমেন্ট দেখিস তো কোনো রকমের, হ্যাঁ কমেন্ট
আমার প্রাইভেট গ্রুপ আসলে দেওয়া হয় না, এটা আমি just একটু ওনারা দেখতেছি কিনা আপনার প্রাইভেট একটা ফিডব্যাক নেন সবকিছু ঠিকঠাক কিনা। এরপরে আমরা আসি ইউরোপীয় ইউনিয়নের 18তম নিষেধাজ্ঞা মোকাবেলা। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন এক পর্যন্ত 18তম নিষেধাজ্ঞা দিয়েছে এবং রাশিয়ার উপরে 8600 প্লাস নিষেধাজ্ঞা, 8600 প্লাস নিষেধাজ্ঞা সিন্স 2022। অর্থাৎ যে যুদ্ধটা হয়েছে 3 বছর অতিরিক্ত, মানে 2024-22 সালের 24 ফেব্রুয়ারি থেকে যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে, এবং সেই যুদ্ধটার এ পর্যন্ত 8600 প্লাস নিষেধাজ্ঞা জারি করছে ওয়েস্টরা, এবং তার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন 18তম নিষেধাজ্ঞা জারি করছে সর্বশেষ 2025 সালে। ওপেক প্লাসের নেতৃত্ব, যে ওপেক প্লাস এটা 2016-এ হয়, অর্থাৎ ওপেক প্লাস হলো এটা সদস্য এখনো 10টা দেখাচ্ছে, কোনো কোনো জায়গায় 11টা, কিন্তু এখনো ওপেকের হলো 23টা, ওপেক যারা 13টা, ওপেক 13টা, অর্থাৎ তেল রপ্তানিকারক যে দেশগুলো তাদের জোট হলো ওপেক 13টা, যেটা প্রতিষ্ঠা 1960 সালে। আর এই ওপেকের বাইরে যারা তেল রপ্তানি করে সেই দেশগুলো রাশিয়ার নেতৃত্বে, যেমন রাশিয়া, বেলারুশ, মেক্সিকো, মানে ওর পন্থী যারা, সুদান, দক্ষিণ সুদান, এদেরকে নিয়ে সে ওপেক প্লাস গঠন করেছে, এবং সেই ওপেক প্লাস 2016 সালে গঠন করছে রাশিয়া, এবং এটা নেতৃত্ব দিচ্ছে রাশিয়া। অর্থাৎ ওপেকের বাইরে গিয়ে ও একটা নিয়ন্ত্রণ করতেছে, এবং রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে কিন্তু চীন, সেকেন্ড বিগেস্ট হলো ইন্ডিয়া, এটা মনে রাখবেন। রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন, আর সবচেয়ে বেশি কিনে ইন্ডিয়া। আর যদি প্রশ্নটা এরকমের আসে যে রাশিয়া থেকে তেল কিনে সবচেয়ে, মানে তাদের জ্বালানি সবচেয়ে বেশি চাহিদা পূরণ করে কোন দেশ? ভারত। ভারত তাদের চাহিদার 42% আমদানি করে রাশিয়া থেকে, আর চীন তাদের আমদানি করে 18%, কিন্তু ওদের 18%ই অনেক, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি তেল আমদানিকারক দেশ চীন। সো এক্ষেত্রে রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন, আর দ্বিতীয় তেল কেনে হলো ভারত। আর যদি বলা হয় জ্বালানি চাহিদা সবচেয়ে বেশি আমদানি করে সেই দেশটা কোনটা, সেটা ইন্ডিয়া, 42% তাদের আমদানির হার। এবং এই জন্য কিন্তু এই রাশিয়ার কাছে যারা ক্রয় করে তাদের উপরে কিন্তু বেশি রেসিপ্রোকাল যে ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করে, তা সবচেয়ে বেশি হলো ইন্ডিয়ার উপরে, এবং ইন্ডিয়ার উপরে কিন্তু পাল্টা শুল্কের হার কিন্তু 50%, মোর দ্যান 50% হবে, এবং ঘোষণাও দিয়েছে। নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ ভেটো 129 টাইমস, কমপক্ষে 129 বারেরও বেশি এখানে ভেটো দিয়েছে হলো রাশিয়া, আর সেখানে 88 টাইমস এটা হলো ইউএসএ, সেকেন্ড বিগেস্ট ভেটো দিয়েছে হলো ইউএসএ, এবং 129টার মধ্যে কিন্তু 3টা বাংলাদেশের পক্ষে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 4, 5 এবং 13 ডিসেম্বর। সর্বাধিক পরমাণু অস্ত্রের মালিক, হ্যাঁ এটার মালিক হলো রাশিয়া সবচেয়ে মালিক, এখানে খুব সম্ভবত 4309 হলো তাদের পরমাণু অস্ত্র, আর 3700 এটা হলো ইউএসএ, অর্থাৎ সেকেন্ড বিগেস্ট পরমাণু অস্ত্রের সংখ্যা হলো ইউএসএ। জার্মানির সাথে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন, হ্যাঁ নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন, এটা জার্মানির সাথে, যদি বলা হয় কোন সাগরে, এটা কিন্তু বাল্টিক সাগরে জার্মানি এবং রাশিয়ার মধ্যে। এবং মজার বিষয় হলো যেই জার্মানি তার চাহিদা পূরণ করতে হলো রাশিয়ার সাথে, সেই জার্মানির একটা রামস্টেইন ঘাঁটি, এই ঘাঁটিটার কথা মনে রাখবেন, রামস্টেইন ঘাঁটি, এটা বিমান ঘাঁটি, রামস্টেইন ঘাঁটি এটা হলো জার্মানিতে, এবং এই রামস্টেইন ঘাঁটিতে এখানে বসে রাশিয়ার বিরুদ্ধে, জার্মানির এখানে বসে রাশিয়ার বিরুদ্ধে কমপক্ষে 3টা গুরুত্বপূর্ণ, একটা রামস্টেইন গ্রুপ হয়েছে, একটা ইএসএসআই হয়েছে, ইএসএসআই ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভস, এটা হয়েছে এই ইএসএসআই এই 2023 সালে 24টা দেশ নিয়ে, প্রথম 21টা ছিল, এখন 24টা। এই ইএসএসআই এই ইনিশিয়েটিভসটা হলো রাশিয়ার বিরুদ্ধে জার্মানি করেছে, ইউরোপিয়ানদেরকে নিয়ে। জার্মানির বিরুদ্ধে রামস্টেইন ঘাঁটিতে রামস্টেইন গ্রুপ করেছে, এখানেই জার্মানির নেতৃত্বে কিন্তু আপনার ইউক্রেন কন্ট্যাক্ট গ্রুপ, ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ হয়েছে। তার মানে রাশিয়া কিন্তু সবচেয়ে বেশি এই জার্মানির সাথে এখন তার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল, জার্মানি তাকে এখন বেশি পানিশমেন্ট দিচ্ছে। খুবই মজার বিষয়, একটা প্রোগ্রাম ছিল ইউরোপিয়ান ইউনিয়নের, তখন সেখানে কি করছিল যে হাঙ্গেরি খুব রাশিয়ার বিরুদ্ধে স্টেপ নিতে কি রাজি হয় নাই, তখন সে হাঙ্গেরির প্রাইম মিনিস্টারকে নিয়ে বাইরে চা খাইতে গেছে, এদিকে ভিতরে যে বাকি যে 25 ন্যাশনাল ছিল ইউরোপিয়ান ইউনিয়ন, তারা 100% ভোট দিয়ে এটা কি করে দিয়েছে, পাস করে দিয়েছে রাশিয়ার এগেনস্টে একটা বিল। খুব মজার বিষয় ছিল ওই বিলটা। তো যাই হোক, এখানে জার্মানি এখন বেশি রাশিয়ার বিরুদ্ধে বেশি স্টেপ নিচ্ছে, কারণ জার্মানি এখন নিবে, কারণ জার্মানি এবং রাশিয়ার তাদের ট্রেডের বোথ পার্টিস ট্রেড কিন্তু হলো
সেম, অর্থাৎ যেমন ধরুন ইরানের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য হলো রাশিয়া এবং জার্মানির, এই রকমের মানে কম্পিটিশনের জন্য এটা করছে। বিস্তারিত এখন আলোচনা করার সময় নাই, আমরা আসলে আগের পাতায় চলে যাই যেখানে ছিলাম। সেটা হলো যে জার্মানির সাথে নর্থ স্ট্রিম পাইপলাইনটা মনে রাখবেন, বাল্টিক সাগর মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এটা, কাশ্মীর বিষয়ক মধ্যস্থতাকারী। হ্যাঁ, 1948-এ জাতিসংঘে একটা ইউএনসিআইপি হয়, অর্থাৎ ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। এই কমিশনের প্রধান হিসেবে রাশিয়াকে নিযুক্ত করা হয় এবং প্রত্যেকটা অঞ্চলে মধ্যস্থতাকারী আছে কিন্তু, যেমন প্রশান্ত মহাসাগরে কোনো কিছু হলে যুক্তরাষ্ট্র এখানে মধ্যস্থতাকারী, ভূমধ্য সাগরে এখানে কিন্তু আপনার ভারত মহাসাগর এখানে কিন্তু ফ্রান্স মধ্যস্থতাকারী, যেমন মধ্যপ্রাচ্যে কোনো কিছুতে এটা কিন্তু ইউএসএ মধ্যস্থতাকারী। এটা জাতিসংঘ থেকে নির্ধারণ করা বিভিন্ন অঞ্চলকে, যেমন ভূমধ্য সাগরে এটা ইউকে, এখানে ইউকে দেখে। ঠিক তেমনি ইন্ডিয়া পাকিস্তানের ইস্যুটা রাশিয়াকে দিয়ে সমাধান করা হয়। প্রথম দেশ হিসেবে 2015 সালে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মালিক, হ্যাঁ এটাও কিন্তু রাশিয়া, এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মালিক কিন্তু মনে রাখবেন 8টি দেশ, এখন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মালিক 8টি। আর মনে রাখবেন পরমাণু সাবমেরিনের দেশ হলো 6টি, পরমাণু সাবমেরিন 6টি, পরমাণু সাবমেরিনের দেশ হলো 6টি। একটু পাশাপাশি এখানে জায়গা নাই তো খাতায় একটু লেখেন। পরমাণু সাবমেরিন দেশ 6টি দেশ কারা কারা? 6টি দেশ হলো যে স্থায়ী পাশা দেশ, জাতিসংঘের স্থায়ী পাশা দেশ আর ইন্ডিয়া, এই 6টা হলো পরমাণু সাবমেরিন দেশ। আর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হলো 8টা, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের 8টা, এবং এখানে স্থায়ী 5 দেশের বাইরে কে? 5 দেশের বাইরে হলো ইন্ডিয়া, টার্কি এবং হলো আপনার উত্তর কোরিয়া। এবং 2025 সালে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র 2000 কি রে, ও সরি, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র 2025 সালে পরীক্ষা চালায়, 2025 সালে পরীক্ষা চালায়। আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম। আজকে ক্লাস দিলেই নতুন পেজ করতে 2025 সালে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দুটো দেশ, একটা হলো তুরস্ক আর একটা হলো উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া। আর মনে রাখবেন 2024 সালে পরীক্ষা চালিয়েছিল কিন্তু ইন্ডিয়া। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখবেন, টাইফুন নামে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক মিসাইল বা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইউএসএ স্থাপন করছে জাপানে, জাপানে। কার বিরুদ্ধে? চীনের বিরুদ্ধে। জাপানে স্থাপন করে চীনের বিরুদ্ধে, ঠিক আছে, চীনের বিরুদ্ধে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করে। ঠিক আছে ওকে, ঠিক আছে। তাহলে আমি টাইফুন নামে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র স্থাপন করছে ইউএসএ জাপানে। আর হারুপ বলতে পারেন, হারুপ ড্রোন কোন দেশের, কোথায় স্থাপন করছে? ইন্ডিয়া নাকি ইসরায়েল? কে কারা দিছে? ব্রেকে দেন। হারুপ ড্রোন কিন্তু পরীক্ষা আসতে পারে। ওকে, 3 নম্বরে আসি আমরা। 3 নম্বর হলো নিচের দেশগুলো আসলে কোন জোটে, এই জোট কোন দিক প্রশ্ন কিন্তু আসতে পারে, এবং সেক্ষেত্রে দেখি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, এই 3টা হলো ইউকে ইউএস। এই ইউকে ইউএস নামে একটা নিরাপত্তা জোট, যেটা হলো প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে, অর্থাৎ এটা আইপিএস স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আমরা ইন্দো প্যাসিফিক এজন্য আইপিএ মনে রাখবেন, এবং এটা 2021 সালে করা হয়েছিল। যুক্তরাষ্ট্র এখানে কিন্তু অস্ট্রেলিয়া, 3টা দেশে আছে, কানাডা এবং নিউজিল্যান্ড। এই 5টা দেশ একত্রে বলা হয় 5 আইস, যেটা 1946 হয়েছে। 41-এ প্রথম এটা আলোচনা হয় এবং 46 থেকে এটা 5 আইস হয়। এটা হলো গোয়েন্দা নজরদারি 5 আইস, এটা ব্রিটেনে আসছে, এটা রিটেনের পরীক্ষা আসছে, এবং এটা কিন্তু এবছর পিলির জন্য বেশি গুরুত্বপূর্ণ। 45তম রিটেনে কিন্তু এই প্রশ্নটা আসছিল, 5 আইস, 5টি দেশ গোয়েন্দা নজরদারি। ও যদি কাউকে থ্রেট মনে করে, ও তাকে থ্রেট মনে করবে, ও মনে করবে, অর্থাৎ ইউএসএ এই ওয়াকাস প্লাস কানাডা এবং নিউজিল্যান্ড, এই 5টা দেশ হলো আপনার 5 আইসের অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সবসময় মনে রাখবেন যুক্তরাষ্ট্রের পাশে ও থাকে, কানাডা থাকে, ইউকে থাকে, অস্ট্রেলিয়ার সাথে সবসময় নিউজিল্যান্ড থাকে। বাহরাইন, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, স্পেন সহ 10 দেশের লোহিত সাগরে জাহাজ নিরাপত্তায়। এই জাহাজ নিরাপত্তায় এখানে ব্যাপারটা হচ্ছে হুতিদের আক্রমণ থেকে বাঁচার জন্য। অর্থাৎ হুতি নামে একটা গোষ্ঠী আছে ইয়েমেনের শিয়াপন্থী গোষ্ঠী, এদের কাছ থেকে রক্ষা করার জন্য তারা একটা অপারেশন চালাচ্ছে, যার নাম অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। এই অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান
অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান। অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান, এটা এই অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান এটা 2023 সাল থেকে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে 10টি দেশকে নিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে। মজার বিষয়, এখানে দেশ কিন্তু মাত্র বাহরাইনই এর অন্তর্ভুক্ত, আর বাকি দেখেন কেউ কিন্তু এখানে নাই। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, স্পেন, হাঙ্গেরি এসব দেশ আছে। এসব দেশ কিন্তু আসলে তাদের জাহাজ এখানে আক্রমণের শিকার হচ্ছে। যখন ইয়েমেনের সাইড দিয়ে যখন আপনার বাবেল মানদেব দিয়ে জাহাজ যায়, তখনই এখানে প্রচুর পরিমাণে তাদেরকে তাদের চাঁদা দাবি করে এবং তাদের এখানে আক্রমণ করে। এই জন্য তাদেরকে নিরাপত্তা বলয় তৈরি করেছে। হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরান ও ইরাকি মিলিশিয়া, শিয়া মিলিশিয়া। হামাস, হিজবুল্লাহ, হুতি, ইরান ও ইরাকি শিয়া মিলিশিয়া, অর্থাৎ এটা হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী একটা একটা অক্ষ, যেটাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। মনে রাখবেন সদস্যদের কথা, এক্সিস অফ রেজিস্ট্যান্স, এটার মানেটা হলো যে ইসরায়েল বিরোধী মধ্যপ্রাচ্যের শক্তি, ইসরায়েল বিরোধী, তার নেতৃত্ব দেয় ইরান, ইসরায়েল বিরোধী মধ্যপ্রাচ্যের শক্তি। এর আগে কিন্তু আসাদ কিন্তু বাশার আল আসাদ, তিনি কিন্তু শিয়াপন্থী ছিলেন এবং তিনিও এর সদস্য ছিলেন। এখন সিরিয়া এর সদস্য না, কারণ সিরিয়া এখন যারা ক্ষমতায় তারা কিন্তু শিয়াপন্থী না, তারা কিন্তু সুন্নিপন্থী। এ কারণে এই শিয়া মিলিশিয়া, এখানে হিজবুল্লাহ, হুতি, ইরান, ইরাকি মিলিশিয়া, এই চারটা হলো শিয়াপন্থী, আর হামাস সে হলো সুন্নিপন্থী। কিন্তু হামাস তাদের ইডিওলজিক্যাল ফ্যাক্টে তারা কিন্তু ইসরায়েল বিরোধী অবস্থানে, এজন্য তারা এক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্তর্ভুক্ত। পরীক্ষা আসতে পারে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী যে শক্তি, তার নাম কি? এক্সিস অফ রেজিস্ট্যান্স। এবং এর মধ্যে আগে সিরিয়া ছিল, এখন সিরিয়া নাই, কারণ বাশার আল আসাদ শিয়াপন্থী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। মালি, নাইজার, বুরকিনা ফাসো, এই তিনটা দেশ কিন্তু গত 3-4 বছর ধরে খুব আলোচনায়। প্রথমে তারা ইউরোপের যে ইকোওয়াস, অর্থাৎ ইকোনমিক অর্গানাইজেশন অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস, এই ইকোওয়াস নামে একটা জোট আছে, সেখান থেকে তারা বের হয়ে গেছে। এখান থেকে তারা বের হয়ে এই তিনটা দেশ তারা অর্থনীতি শক্তি করে, এখন কিন্তু তারা একটা সাহেল অ্যালায়েন্স করেছে, অর্থাৎ তারা একটা মিলিটারি ট্রিটি করেছে যার নাম সাহেল অ্যালায়েন্স বা অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস। এই সাহেল অ্যালায়েন্স নামে তারা একটা মিলিটারি একটা চুক্তি করেছে, মিলিটারি একটা চুক্তির অন্তর্ভুক্ত। এবং এই তিনটা দেশ, তার মধ্যে ফিনল্যান্ড, পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ইউক্রেন, এই 6টা দেশ, ফিনল্যান্ড, পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ইউক্রেন, এই দেশগুলা তারা একটা চুক্তি ত্যাগ করেছে এবছর। সেটা হলো অটোয়া চুক্তি 1997, স্থলমাইন নিষিদ্ধ সংক্রান্ত একটা চুক্তি। এই অটোয়া চুক্তি 1997 থেকে তারা বের হয়ে গেছে। এবং অটোয়া চুক্তি 1997 এর মূল উদ্দেশ্য হলো স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, অর্থাৎ ভূমিমাইন নিষিদ্ধকরণ একটা চুক্তি থেকে তারা এই 6টা দেশ এখান থেকে বের হয়ে গেছে। আলবেনিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, তারা একটা মিলিটারি ট্রিটি এই বছর করেছে, অর্থাৎ তারা একটা মিলিটারি ট্রিটির অন্তর্ভুক্ত। বাংলাদেশ, চায়না, পাকিস্তান এবং তুরস্ক, এই 4টা দেশকে নিয়ে একটা সামরিক চুক্তি হওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে, আশঙ্কা না। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এবং চায়না, তাদের মধ্যে একটা মিলিটারি একটা চুক্তি হওয়ার কথা আলোচনা এই বছরের শুরুতে শুরু হয়েছিল, এখন আবার আলোচনাটা নাই। রাশিয়ার আক্রমণ থেকে সুরক্ষায় ইউরোপীয় 21 দেশের, 21টাকে এখন 24 বানাইতে পারেন, সেই দেশের জোটের নাম হলো ইএসএসআই, যেটা হলো রাশিয়া বিরোধী, এবং এটা হলো ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভস। এরপরে ইউক্রেনে উন্নত অস্ত্র সরবরাহে 56 দেশের জোট, যেই দেশটা প্রতিষ্ঠাকালে ছিল কিন্তু 41 ইন প্রতিষ্ঠাকাল, যেটা 2022 সালে ছিল, এবং এটা ছিল ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ। আমি কিন্তু ক্লাস নিচ্ছি ম্যাথের কিং রাহাত খান, তার বোর্ডে ম্যাথের কিং রাহাত খান বিভিন্নভাবে ম্যানেজ করে, অনেক জার্নি করে এসে তার এখানে ক্লাস নিচ্ছি। ক্লাস নিয়ে আবার চলে যাব। তো রাহাত খান আপনারা শুনছেন না? রাহাত চেনে দেখে, রাহাত খান, ম্যাথের রাহাত খান, ওর বোর্ড থেকে নিচ্ছি।
রাহাত খান, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলির, আমার 2010 সাল থেকে হরিহর আত্মা, খুব ক্লোজ ছোট ভাই। ম্যাথ ওরা কি করবে কদিন? মেন্টাল এবিলিটি দেখা উচিত না এখন? অনেক কিন্তু মেন্টাল এবিলিটি দেখে না, বুঝছো, মনে করে পারবো। মেন্টাল এবিলিটি কিন্তু একটু দেখলে কিন্তু ভালো প্রথমে লাগে। সবাই একটু কমেন্ট করে জানান, নাইম ভাইয়ের কি ডিজিটাল বোর্ডে ক্লাস নেওয়া উচিত নাকি হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া উচিত? যদি ডিজিটাল বোর্ডের ক্লাস ভালো লাগে সবাই একটু কমেন্টে জানান যে ভাই ডিজিটাল হওয়া উচিত, আর যদি তার অ্যানালগই ভালো লাগে তাহলে লেখেন অ্যানালগ। আজকে উনি প্রথম দিন একটু হয়তো বা প্রবলেম হতে পারে, আশা করা যায় যদি আপনারা তার ডিজিটাল হিসাবে দেখতে চান পুরো বিষয়টাই খুব স্মুথ এবং সুন্দর করা যাবে। প্রথম দিন হিসেবে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে কেমন হয়েছে ওনার ডিজিটাল বোর্ডে, যেহেতু আজকে প্রথম নিচ্ছে। আর এখন তো ডিজিটাল সবাই চাচ্ছেন, একটু কমেন্ট করেন বাইরে ডিজিটাল না অ্যানালগ কোন সিস্টেমে ভালো লাগে। আর আর বিষয় হলো যে চাপ নিয়েন না, হ্যাঁ, আর এই পরীক্ষা। হ্যাঁ ভাই, কিপটা কথা সত্য ভাই, হচ্ছে হাজাইটা টাকা খরচ করে জায়গা মতো খরচ করতে পারেন না। মোকে দুইজনের বাড়ি বরিশাল, একজন লিখছে রাত ভাই কি চিনি, মোরা বরিশাল, আমরা দুইও ভাই বরিশাল। বরিশাল আর পটুয়াখালী, শ্রদ্ধা পটুয়াখালী। আচ্ছা ওই একই, পটুয়াখালী বরিশাল, পটুয়াখালী বাউফল, পটুয়াখালী বাউফল। ভাই সবাই তো ডিজিটালি লিখতেছে। হ্যাঁ আশা করি ইনশাল্লাহ ভাই ডিজিটাল বোর্ডে আসবে। আজকে প্রথম দিন একটু ভাইও নার্ভাস, যে কোনো মানুষই প্রথম ডিভাইসে একটু সমস্যা হয়। আশা করি আমরা বাইরে একটা খুব সুন্দর ডিজিটাল সিস্টেমে নিয়ে যেতে পারবো। আর অন্যান্য বিষয়গুলো আশা করি ভালো থাকবে। ভাইয়ের আরো ভালো, ভাই তো এমনিই বস, এই জায়গায় তো আর নতুন করে বলার কিছু নাই। আর গণিত আর মানসিক দক্ষতার জন্য একটাই কথা, এক কথা উত্তর বলবো, যেহেতু আজকে কত 15 তারিখ, তার মানে পরীক্ষা তার 3 দিন পর। আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে মানসিক দক্ষতার জন্য শুধুমাত্র বিগত বিসিএস পিলি মানে 35 থেকে 48তম পর্যন্ত যে পিলি পরীক্ষা হয়েছে সেই পিলির প্রশ্নগুলো একবার সমাধান করবেন। সম্ভব হলে 35 থেকে 46-এর রিটেনের মানসিক দক্ষতার কোশ্চেনগুলো সমাধান করবেন। আর গণিতের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনি গণিত যা শিখছেন শুধু সূত্রগুলো একবার পড়বেন। আর আপনার হাতে যদি সময় থাকে 35 থেকে 48তম যে নতুন সিলেবাসের যে বিসিএস কোশ্চেন, সেই কোশ্চেনটা যদি সময় থাকে সমাধান করবেন, সময় না থাকলে সমাধান করার দরকার নাই। কারণ এখন আর নতুন করে গণিত বা মানসিক দক্ষতা কোনোটা শিখারই সুযোগ নাই। যেতটুকু শিখছেন এতটুকু আপনি ডেলিভারি দিতে পারছেন কিনা, সূত্রগুলো লিখে রাখতে হবে। হ্যাঁ আপনি ওই যা সূত্র দ্বারা শিখছেন কিন্তু আসে। আপনাকে টিকতে হলে সেগুলোই রাইট অ্যান্সার করে আসতে হবে। যা পারেন না তা দিয়ে কিন্তু আপনি টিকতে পারবেন না। যা পারেন সেটা প্রপারলি অ্যান্সার করে আসতে পারতেছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। এই কারণে অত নার্ভাস হওয়ার কিছু নাই, পরীক্ষাটা একটু ফ্রি থাকতে হবে। নার্ভাস হলে আপনার মার্ক কমবে। একটা কথাই আছে, ওভার কনফিডেন্স ওভার ফ্রাস্ট্রেশন বোথ ক্যান কিল ইউ। সুতরাং ওভার ফ্রাস্ট্রেশনও ভোগা যাবে না, ওভার কনফিডেন্টও হওয়া যাবে না। হাসতে লিখবেন। এই যে অনেকেই তো লিখেছি পটুয়াখালী, পটুয়াখালী বাউফল, বাউফল পটুয়াখালী না, পটুয়াখালীর রাজধানী বাউফলবাসী। আচ্ছা তাহলে ভাইয়া সবাই হচ্ছে ভাইয়ের ক্লাসটা করেন, আর পরে আপনাদের সাথে আবার কথা হবে। থ্যাংক ইউ। আর মানে চাপ নিয়েন না, কোনো চাপ নিয়েন না। আল্লাহর রহমতে আপনি মনে করেন যে এই শিখতেছেন না, মনে হচ্ছে যে আল্লাহ এটা তো জানি না, এটা কি এটা কি, পরীক্ষা হলে কিন্তু সব মনে পড়বে। অপশন দেখলে ভাই ফাটাই ফেলাবেন ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস আছে। বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। এখানে এই কলম্বিয়া এবং দক্ষিণ আফ্রিকা এই দুই দেশের নেতৃত্বে একটা দা হেগ গ্রুপ হয়েছে। দা হেগ গ্রুপ, অর্থাৎ দা হেগ গ্রুপ এই 2025 সালে গঠিত হয়েছে। দা হেগ গ্রুপ, এই হেগ গ্রুপটা গাজা ইস্যুতে, অর্থাৎ গাজা ইস্যুতে, গাজা যুদ্ধ ইস্যুতে হেগ গ্রুপ করেছে 8টা দেশ। হেগ গ্রুপের সদস্য 8টা দেশ 2025 সালে। এটা খুবই নিউয়েস্ট মনে হতে পারে আপনার কাছে ইনফরমেশনটা, দেখা গেছে যে খুব স্মার্ট কোশ্চেন এটা চলে আসবে। বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এখানে মনে রাখবেন আপনার দক্ষিণ আমেরিকার আছে বলিভিয়া, তারপর হন্ডুরাস, আর কিউবা, আমাদের এশিয়ার আছে মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা। প্রত্যেকটা দেশ মুখস্থ রাখার দরকার নাই, আপনার অপশন দেখলে পারবেন। একটু বিদ করে নাম এগুলাই, যেমন এইখানে 6টা দেশ, কিন্তু সবগুলো দেশে কিন্তু ইউরোপিয়ান। আর এখানে মনে রাখবেন আমাদের এশিয়ার মধ্যে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়ার নেতৃত্বে হয়েছে। কলম্বিয়া হলো দক্ষিণ আমেরিকায়, বলিভিয়া আছে, হন্ডুরাস আছে, ওরা আর থাকে কি সেনেগাল, আর নামিবিয়া আছে, আর দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ। ওকে, নেক্সটে যাচ্ছি আমরা 4 নম্বর কোশ্চেনে। আরো আছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এই 4টা দেশ, বাহরাইন, সুদান, এরা কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিছে। ইসরায়েলকে স্বীকৃতি, এই ইসরায়েলকে স্বীকৃতি দেয় আরব দেশ, কিন্তু কিসের মাধ্যমে? সেটা হলো
আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে, আব্রাহাম অ্যাকর্ডস। এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চুক্তি কিন্তু দুইটা। এই অ্যাকর্ডস হলো 2020 সালে, মনে রাখবেন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চুক্তি দুইটা, ক্যাম্প ডেভিড চুক্তি 1978, আরেকটা হলো আপনার আব্রাহাম অ্যাকর্ডস 2020। এবং খুবই চালাকি কোশ্চেন করছে, এ পর্যন্ত আরব দেশ 6টা দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। মিশর দিয়েছে 1979 সালে, আর এই ক্যাম্প ডেভিড চুক্তি 1978 আলোকে, আর 1994 সালে দিয়েছে জর্ডান। এই প্রশ্নটা কিন্তু গত 44তম বিসিএস মনে আসছে, 44 বা 43তম বিসিএস, যে 2020 সালে চুক্তি হয়েছে কিন্তু তারা চলে গেছে যে জর্ডান কোন চুক্তির 94 সালে কোন চুক্তির সংযুক্তিতে তারা স্বীকৃতি প্রদান করে। 1994 সালে জর্ডান স্বীকৃতি দিয়েছে। তার মানে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী মুসলিম দেশের কথা বলিনি, আমি বলছি আরব দেশ, আমি বলছি আরব দেশ। মুসলিম দেশ কিন্তু তুরস্ক স্বীকৃতি দিচ্ছে, 13টা দেশ দিছে, কিন্তু আরব দেশ 6টা। মিশর প্রথম, তারপরে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো। এবং সেটা হলো আব্রাহাম অ্যাকর্ডস 2020 আলোকে। আব্রাহাম অ্যাকর্ডস এটা ওয়াশিংটনে হয়েছে। আব্রাহাম অ্যাকর্ডস এখানে ছিল 3টা ধর্মের প্রতিনিধি, খ্রিস্ট ধর্মের ছিল ট্রাম্প, আর জায়নি ধর্মের ছিল ইসরায়েল, আর সংযুক্ত আরব আমিরাত ছিল ইসলামিক ধর্মের অর্থাৎ মুসলমান ধর্মের। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। এই 4টা দেশ এরাই কিন্তু কোয়াড, আসল কোয়াড, যে কোয়াড 2007। এবং এইটারই নাম পরে বাইডেন দিয়েছিল আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্তর্ভুক্ত যারা ইন্দো প্যাসিফিক অর্থাৎ ভারত এবং প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নীতি 4টা দেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রিটেনে দুইবার রিটেনে আসছে, 46তমতেও আসছে, এর আগে 41-43তম রিটেনেও আসছিল কোন একটাতে, দুইবার রিটেনে আসছে। এটা কিন্তু পিলিতে এখনো আসে নাই। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, এটা হলো I2U2, I ফর ইন্ডিয়া, I ফর ইসরায়েল, ইউ ফর ইউএসএ, ইউ ফর ইউএই। ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত। 2021 সালে এই I2U2 এটা গঠিত হয়। জাপান, জার্মানি, ভারত, ব্রাজিল, এই 4টা দেশকে একত্রে বলা হয় G4। এবং তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চায়, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চায় জাপান, জার্মানি, ভারত ও ব্রাজিল। G4 সদস্য এবং স্থায়ী সদস্য পদ চায়। এই 4টা দেশের বাইরেও কিন্তু একটা মুসলিম দেশ সদস্য পদ চায়, সেটা হলো ইন্দোনেশিয়া। বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার, এটা হলো BCIM, একটা বাণিজ্য এবং অর্থনৈতিক করিডর, বাণিজ্য ট্রানজিট বা অর্থনৈতিক করিডর। এর একটা করিডর এবং বাণিজ্য ট্রানজিট। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার। এবং এর প্রস্তাবক দেশ কিন্তু বাংলাদেশ ইন 1997, যিনি আমাদের প্রফেসর ইউনুসের স্যার, তিনি হলেন ডক্টর রেহমান সোবহান। এই ডক্টর রেহমান সোবহান স্যার 1997-এ কুনমিং ডিক্লারেশনে এই BCIM এর ধারণা প্রদান করেন। এই BCIM কিন্তু রিটেনে আসছে, এখন পর্যন্ত পিলিতে আসে নাই, 37তম রিটেনে আসছিল এটা। ভারত, জাপান, অস্ট্রেলিয়া, ভুটান, বিতালীয়, পানামা, এই 6টা দেশ, এই 6টা দেশ তারা BRI মাইনাস অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস এর মাইনাস অর্থাৎ এখান থেকে চলে গেছে এই 6টা দেশ। এবং এই BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস এটা চীনের সিন্স 2013। এবং এই BRI এর অন্তর্ভুক্ত দেশ কিন্তু এখন অন 50, একেবারে কাটায় 150টি। পানামা, ইতালি, ভুটান, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এরা এখান থেকে চলে গেছে। 3 মহাদেশ ব্যাপী এই BRI কিন্তু 3 মহাদেশ ব্যাপী, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, 3 মহাদেশ ব্যাপী। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস এই কনসেপ্টটা সিন্স 2013, এটা একটা চায়নার কনসেপ্ট। ভুটান, সুরিনাম, মাদাগাস্কার ও পানামা, এই 4টা দেশ কিন্তু G0 অথবা হলো জিরো কার্বন এমিশন করে, জিরো কার্বন এমিশন করে। এবং এরা খুব মানে এই সুরিনাম সবচেয়ে বেশি বনভূমি বেশি, এই 4টা দেশেরই বনভূমি বেশি। এবং এই 4টা দেশই বনভূমি বেশি, এই 4টা দেশ কার্বন এমিশনে 0, এবং এই 4টা দেশই এই G0 গঠন করে। এবং এটা ভুটানের নেতৃত্বে কিন্তু ভুটান। এবং এই ভুটানকে বলা হয় পৃথিবীর প্রথম জৈব দেশ বলা হয়, কারণ কার্বন এমিশন তারা করে না। এক্ষেত্রে এই 4টা দেশ এরা মানে বনভূমি বেশি থাকার কারণে তাদেরকে G0 বলা হয়। এবং এই কনসেপ্টটা COP29 2024 সালে এই COP29-এ এই কনসেপ্টটা গ্রো হয়, এই কনসেপ্টটা COP29-এ গ্রো হয়ে থাকে। ঠিক আছে। এরপরে হলো অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল। অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, এখানে আছে 6টা দেশ, এর 5টা দেশ। এই 5টা দেশকে বলা হয় ন্যাটো প্লাস। এই ন্যাটো প্লাস সম্প্রতি গঠন করা হয়। এই ন্যাটো প্লাসের অন্তর্ভুক্ত কিন্তু আপনার
অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েল। এখানে সবচেয়ে মজার বিষয় I2U2 মধ্যে ইন্ডিয়া আছে, তারপরে আপনি দেখছেন যে কোয়াডের মধ্যে ইন্ডিয়া আছে, বাট এখানে কিন্তু ইউএসএ ইন্ডিয়াকে কিন্তু এখানে রাখে নাই। অর্থাৎ ন্যাটো তো চালায় কে? ইউএসএ। তার মানে ন্যাটো প্লাসের মধ্যে নর্থ আটলান্টিক অঞ্চলের মধ্যে না এমন 6টা দেশকে এখানে রাখা হয়েছে। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশ নয়, যেমন অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল, এরা একটাও কিন্তু আপনার আটলান্টিক মহাসাগরের পাশে না, কিন্তু তারা ন্যাটোর মিত্র বা যুক্তরাষ্ট্রের মিত্র। এখানে ইন্ডিয়াকে রাখা হয়নি, এটাই মনে রাখবেন। এই প্রশ্ন যদি আসে ন্যাটো প্লাসের অন্তর্ভুক্ত নয় কে, তাহলে ইন্ডিয়া উত্তর হবে। রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান, সুদান ও ব্রাজিল। এই যে রাশিয়া নেতৃত্বে, এটা হলো ওপেক প্লাস। একটু আগে যেটা বললাম এটা হলো ওপেক প্লাস, 2016-এ গঠন করা হয়। তারপর ন্যাটো প্লাস, ওপেক প্লাস। খুবই ইম্পর্টেন্ট 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3 আমার মনে হয় 3টা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। নেক্সটে আসি আমরা 4 নম্বর। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে কে? দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকা মামলা করেছে, এর শুনানি হয়ে গেছে এবং আমরা দেখছি দুজনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা আছে। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা দুইজনের বিরুদ্ধে এবং দুইজন সরকার প্রধান। এই গ্রেপ্তারি পরোয়ানা একজন হলেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী। একজন হলেন ভ্লাদিমির পুতিন, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট, তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জোরপূর্বক, অর্থাৎ শিশুদেরকে ধর্মান্তরিত মানে এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীতে নিয়েছেন। এবং আমরা জানি গণহত্যা যে পাঁচটা গণহত্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গণহত্যা হলো এক গোষ্ঠী শিশুকে অন্য গোষ্ঠী শিশুতে অন্তর্ভুক্তিকরণ। এবং এজন্য এই পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আর একটা হলো আপনার এই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এবং তিনি তো গণহত্যার জন্যই। এবং আইসিসি দেশ দুইটাই কিন্তু আইসিজে না, আইসিসি। বলিভিয়া এবং বাহরাইন এই দুটো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, অর্থাৎ সম্পর্ক ছিন্ন। আমরা জানি ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে বাহরাইন, এবং এই গাজা ইস্যুতে এই দুটো দেশ কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। মালদ্বীপ সে করছে কি, যে ইসরায়েলের নাগরিককে নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলের নাগরিককে মিয়ানমারের নিষেধাজ্ঞা, অর্থাৎ নাগরিককে ভিসা নিষেধাজ্ঞা, অর্থাৎ সেই মুসলিম দেশটা যে করছে সে হলো মালদ্বীপ। এবং মালদ্বীপ কিন্তু খুবই ফাস্ট। এবং আমরা দেখেছি 2017 সালে যখন রোহিঙ্গা ক্রাইসিস শুরু হয় 25 আগস্ট, মনে রাখবেন 25 আগস্ট কিন্তু রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গা বিতরণ দিবসটা হলো 25 আগস্ট এই বছর পালিত হয়েছে, এই 2025 সালে। এই 25 আগস্ট যখন করে 2017 সালে প্রথম যেই দেশটা মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করে সেই দেশটা ছিল মালদ্বীপ, সেকেন্ড ছিল মালয়েশিয়া। মিশর ও মৌরিতানিয়া এই দুটো দেশ কি করেছে? মিশর ও মৌরিতানিয়া হলো যে গাজা যুদ্ধের প্রশ্নে কোন জাতিসংঘে কোনো প্রস্তাব উত্থাপন করার জন্য মানে তারা ভূমিকা রাখছে, অর্থাৎ জাতিসংঘে প্রস্তাব উত্থাপন। প্রশ্ন আসবে কোন দুটি মুসলিম দেশ জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে প্রথম প্রস্তাব উত্থাপন করে। এইবার একটা কিন্তু প্রস্তাব উত্থাপন হয়েছে 2 দিন আগে, কিন্তু এটা আপনাদের পরীক্ষা এখন আসবে না, হয়তো 49তমতে আসতে পারে বা নেক্সটে। সেটা হলো যে হামাস ছাড়া একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। সেখানে 142 মুসলিম দেশ সেখানে করেছে, সৌদিও করেছে, কিন্তু হামাস কেন থাকবে না? আমার প্রশ্ন সেটা। আমি বিস্তারিত লিখতে চাইছিলাম যে লিখলে 47 ছেলে পেলে কনফিউজড হবে, হয়তো তারা একটা ইনফরমেশন এখানে গ্যাদার হবে, সেজন্য আমি বলি নাই। সো এটা দরকারও নাই। মিশর ও কাতার, এখানে সবাই মিশর ও কাতার মিমর হয়ে গেছে। মিশর ও কাতার এরা হলো হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী ছিল। হামাস প্লাস ইসরায়েলের মধ্যস্থতাকারী ছিল, কিন্তু সেই মধ্যস্থতাকারীর বিরুদ্ধেই এখন যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল, কিন্তু সেই যুদ্ধ পরীক্ষা আসবে না। গাম্বিয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে, এবং সে মামলা ছিল আইসিজেতে, মিয়ানমারের বিরুদ্ধে মামলা। এই মামলাটা ছিল আইসিজেতে কেন হয় নাই? কারণ আইসিজেতে উত্থাপন করতে গেলে সেখানে নিরাপত্তা পরিষদের সম্মতি লাগবে, আর সেখানে নিরাপত্তা পরিষদে চায়না এবং রাশিয়া তারা বিপক্ষে ভোট দিতে পারে। সেই জন্য এই মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে আইসিজেতে 2019-এ 2019 সালে মামলা করেছিল এই গাম্বিয়া।
খুবই গুরুত্বপূর্ণ 4 নম্বর কোশ্চেন। কিছু দেশের আলোচনার মধ্যে এবছর খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি একটু বলি, এখানে প্রশ্নটা নাই। যেমন ধরেন থাইল্যান্ড, কোন দেশের সাংবিধানিক আদালত থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে, মানে পতন ঘটেছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে মনে হয়, দেখি পরেরটা যাই, দেখি কত দূর হয়। এরপর আছে এসডিজি লক্ষ্য নং লাগতে বলছে, মানে নাম্বার, লক্ষ্য নাম্বার। এই এসডিজি কিন্তু অনেকগুলো নাম, এটা কিন্তু এজেন্ডা 2030 এরই নাম, এবং চির সাম্প্রতিক একটা ইস্যু কিন্তু এসডিজি কিন্তু একটা এজেন্ডা 2030 বলা হয়। এই এজেন্ডা এটাকে বলা হয় গ্লোবাল গোলস। খাতায় লেখেন, এখানে লিখতে পারবেন না, আমি এখানে আবার লিখে দিচ্ছি। গ্লোবাল গোলস বলা হয় এজেন্ডা 2030। এই এসডিজি কিন্তু শুরু হয়েছে 1 জানুয়ারি 2016 থেকে, এর শেষ হবে কিন্তু 31 ডিসেম্বর 2030। এই তারিখটা কিন্তু অনেকে মিস করে, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। এই এসডিজির লক্ষ্যমাত্রা কিন্তু 17টা। এখানে মনে রাখবেন গোলস কিন্তু 17, এবং এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত যেটা আছে, 1 থেকে 10, এই যে 1 আর এই 10, 1 থেকে 10 কিন্তু ফর দ্য পিপল, জনগণের জন্য। আর 11 থেকে 15, 11, 12, 13, 14, 15 এটা ইকোলজিক্যাল, মানে পরিবেশগত। ইকোলজিক্যাল বললে 15 পর্যন্ত, 11, 12, 13, 14, 15, 5টা ইকোলজিক্যাল বললে কিন্তু 5টা, পিপলের জন্য বললে কিন্তু 10টা, পিপল 10টা। কিন্তু জলবায়ু পরিবর্তন যদি বলে তাহলে 3টা। যদি বলে ক্লাইমেট চেঞ্জ, ডিরেক্ট ক্লাইমেট চেঞ্জ বলবে। পরিবেশগত বললে কিন্তু 5টা, আর ক্লাইমেট চেঞ্জ বললে কিন্তু 3টা। এটা একটু খেয়াল রাখতে হবে। আর 16 এবং 17 এই দুটো হলো স্পিরিচুয়াল। 16 এবং 17 এই দুটো আদর্শিক বা স্পিরিচুয়াল, আর মনে রাখবেন এই এসডিজি কিন্তু আরেকটা নাম আছে, এটা 5P গ্লোব। 5P গ্লোব মানে কি? দেখবেন এসডিজি এরকম করে আদর্শিক বা স্পিরিচুয়াল 16 এবং 17, এটা হলো পারস্পরিক সম্পর্কে স্থাপন, আর এটা হলো গণতন্ত্র, সুশাসন, শান্তি। এগুলো গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার এই সংক্রান্ত বললে হলো 16, এবং 16 খুবই গুরুত্বপূর্ণ। ন্যায় বিচার, সুশাসন, গণতন্ত্র, পজিটিভ যত কথা বলবে সব কিন্তু 16, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 16। এবছর কিন্তু 16 নম্বর গুরুত্বপূর্ণ বেশি, আর এটা পারস্পরিক সহযোগিতা 17। এখন দেখেন 5P গ্লোব, এটা না কি করবেন? বুঝবো। এখন দেখেন আমি যেটা বলতেছি 5P গ্লোব, দেখবেন এরকমের এসডিজি এরকমের 5টা গ্লোব দ্বারা এরকমের করা, 5টা গ্লোব। একটা হলো পি ফর পিচ, একটা পিস, পি ফর পিপল, পি ফর প্রসপারিটি, পি ফর পিস, পি ফর পিপল, পি ফর প্রসপারিটি, পি ফর পিচ, পিপল, প্রসপারিটি, প্ল্যানেট, পৃথিবী, প্ল্যানেট, আর একটা পি পার্টনারশিপ, আর একটা হলো পার্টনারশিপ। এই 5টা পি গ্লোবের মধ্যে এরকমের 17টা গোলস এখানে থাকে, এটা মনে রাখতে হবে। আর আমরা কিন্তু এসডিজি অর্জনে এখন শীর্ষ দেশটাকে খুব সম্ভবত ফিনল্যান্ড মনে হয়, এসডিজি অর্জনের শীর্ষ দেশ। সূচকটা একটু দেখে নিন, এসডিজি সূচকটা খুবই গুরুত্বপূর্ণ। ও আচ্ছা, এখন তো ডাস্টার লাগবে না, সরি। নতুন জিনিস তো, ডাস্টার খুঁজতেছি, খারাপ না। ন্যায় বিচার, এটা সবার উপরে লিখছি, ইনশাল্লাহ যেন আসে, আল্লাহ 16 নম্বরে যেন আসে ন্যায় বিচার, শান্তি। তারপরে বলতে পারেন গণতন্ত্র, বললো এটা হবে ডেমোক্রেসি। 1 নম্বর হলো নো পভার্টি, 2 হলো ক্ষুধা মুক্তি, 3 হলো স্বাস্থ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বাস্থ্য। ডেঙ্গু কিন্তু আসবে ভাই ইনশাল্লাহ। ডেঙ্গু সবচেয়ে বেশি মারা যায় ব্রাজিলের, সেকেন্ড কিন্তু বাংলাদেশে। ডেঙ্গু দক্ষিণ এশিয়া, বাংলাদেশ প্রথম, বা এশিয়া প্রথম। 4 হলো এডুকেশন, শিক্ষা। 5 হলো আপনার সমতা, নারী পুরুষ সমতা, অর্থাৎ নারীর ক্ষমতায়ন। মনে রাখবেন এই এসডিজির সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো আপনার বৈষম্য দূরীকরণ। এই এসডিজির মূল কথা, এসডিজি একটা পলিটিক্যাল টার্ম,
এমডিজি ছিল একটা ইকোনমিক টার্ম। এমডিজি ইকোনমিক টার্ম ছিল বিকজ এমডিজি ফর এলডিসিস আর এসডিজি ফর অল। এলডিসি মুখ্য দেশগুলোর জন্য এমডিজি ছিল 2000 থেকে 2015, আর 16 থেকে 30 সেটা হলো এসডিজি। এটা পলিটিক্যাল টার্ম বলা হয় এই কারণে, হ্যাঁ এনভায়রনমেন্টাল ইস্যুর এখানে এসডিজি মানে কি, টেকসই উন্নয়ন মানে কি হলো যে বর্তমানে চাহিদা পূরণ কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি না করা, মিটিগেট দ্য প্রেজেন্ট জেনারেশন ডিমান্ড অ্যান্ড রিজার্ভ ফর দ্য ফিউচার জেনারেশন, এইটা হলো এসডিজি। আর এসডিজির মিনিংটা হলো যে এসডিজি যেটা পলিটিক্যাল টার্ম বলা হয় কারণ এখানে গভর্নমেন্ট, অল কান্ট্রিজ, ডেভেলপ সব কান্ট্রিজ এখানে ইনভলভড। 7 নং হলো জ্বালানি। 7 নং জ্বালানি। ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু হলো শুধু ক্লাইমেট চেঞ্জ যদি বলে সেটা 13 নম্বরে। 14 হলো একটা হলো লাইফ ইন ওয়াটার, একটা লাইফ ইন ল্যান্ড, এটা ওয়াটার। 14 হলো লাইফ ইন ওয়াটার, লাইফ ইন ওয়াটার। আর শুধু পানি যদি বলে তাহলে 6, সুপেয় পানি বললে 6 হলো পানি, শুধু পানি। আর লাইফ ইন ওয়াটার বললে বা মহাসাগর, সাগর মহাসাগর এসব বললে হবে 14। আর লাইফ ইন ল্যান্ড মানে স্থলভাগ, এটা বললে হবে 15। 17 তো বললাম মিউচুয়াল কোঅপারেশন বা পারস্পরিক সহযোগিতা। এসডিজি আশা করি আসবে এবং ইনশাল্লাহ আপনারা এসডিজি পারবেন। এসডিজি সুযোগটা মনে হয় বাংলাদেশ 101তম নাকি 101, আর ফিনল্যান্ড এটা কিনা 25-এরটা। আমি কিন্তু এটা বেসিক ভিডিও দিয়েছি যে আপডেটের ওখানে রিসেন্ট ভিডিও থাকার কথা, এখন আমার জাস্ট খেয়াল নেই, ভুল হতে পারে। ফিনল্যান্ড এবং 101 খুব সম্ভবত। নাম্বার 6, 2025 সালে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এখানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেটা হলো পিকেকে সম্মত হয়েছে। M23 সম্মত হয়েছে, চুক্তি ভঙ্গ করছে। সে অগস্টে সে অস্ত্র সমর্পণ করছে, কিন্তু সে চুক্তি ভঙ্গ করে আবার আক্রমণ করেছে। হামাস, হুতি, হিজবুল্লাহ, টিআরএফ এরা কিন্তু কেউ করে নাই। পিকেকে কুর্দি কমিউনিস্ট পার্টি, এটা উল্টা দিক থেকে হবে, এটা তুরস্ক, এবং তুরস্ক সরকারের সাথে এটা তাদের একটা সমঝোতা হয়েছে। ফ্যান অফ করে দেয়, এটা ফ্যান এসি ফ্যান অফ করে, ফ্যান এক বললো করে দেয় তুরস্ক। ব্যাপারটা হলো যে তাদের সাথে এই গত মার্চ মাসে তুরস্ক সরকার এবং পিকের মধ্যে একটা উন্মুক্ত আলোচনার মাধ্যমে তারা অস্ত্র সমর্পণ করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এবং এখানে পিকের যে প্রধান আছে তার নাম হলো আব্দুল্লাহ ওকালাম। পিকের যে প্রধান তিনি ছিলেন আব্দুল্লাহ ওকামাল, তিনি জেলে ছিলেন। আব্দুল্লাহ ওকালাম। এরপরে M23 এটা হলো বিশেষ করে এটা হলো রুয়ান্ডা সমর্থিত কঙ্গোতে হামলা চালায়, কঙ্গোতে আক্রমণ। হামাস, হুতি, হিজবুল্লাহ, যে তিনটাকে ট্রিপল এইচ বলা হয়, এবং যুক্তরাষ্ট্রের তিনটাকে দেখতেই পারে না, ট্রিপল এইচ আর দ্য শিট হাউস, তাদেরকে জঘন্য বলে। ট্রিপল এইচ, হামাস, হিজবুল্লাহ এবং হুতি, এই তিনটা নিয়ে ব্যাপক একটা আলোচনা। বিষয়টা হলো যে হুতি কিন্তু ইয়েমেন, এবং এই হুতিকে বলা হয় আনসার আল্লাহ। হুতি মানে হলো আনসার আল্লাহ, আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ। এটা ইয়েমেনে, এটা শিয়াপন্থী। হিজবুল্লাহ শিয়াপন্থী, এবং হিজবুল্লাহর যিনি মানে প্রধান ছিলেন, হিজবুল্লাহর প্রধান যিনি ছিলেন হাসান নসরুল্লাহ, তাকে খুন করা হয়েছে। কিন্তু এই প্রধান খুন হয় 24 সালে বৈরুতে, ইসরায়েলি হামলায় খুন হয়, এবং প্রধান খুন হয় যে হাসান নসরুল্লাহ তিনি। হিজবুল্লাহ কিন্তু শিয়াপন্থী, এটা কিন্তু লেবানন। আর এই হিজবুল্লাহ শব্দের অর্থ কিন্তু আল্লাহর দল। তালেবান অর্থ ছাত্র, আল কায়দা অর্থ ঘাঁটি। আর হামাস এটার মূল আসল নাম যেটা হরকাতুল মুকওয়া ইসলামিয়া, হরকাতুল মুকওয়া আল ইসলামিয়া, হরকাতুল মুকওয়া আল ইসলামিয়া। এই হামাসের যিনি প্রধান, যে ইসমাইল হানিয়া, যিনি হামাসের প্রধানমন্ত্রী ছিলেন, ইসমাইল হানিয়া তিনিও খুন হয়েছেন। ইসমাইল হানিয়া তিনি তেহরানে খুন হন, এবং তেহরানে ইসরায়েলের আক্রমণই খুন হয় 2024 সালে। তেহরানে খুন,
হানিয়া, ইসমাইল হানিয়া খুন। তেহরানে খুন হন হামাসের যিনি প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী তিনি। কমেন্ট দেখতেছ? ঠিক আছে, ওকে 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 ওকে, আমি নিজে ক্লাস শুনেছি, সব ওকে। আমার ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ দিত। টিআরএফ, টিআরএফটা মনে রাখবেন। টিআরএফ, টিআরএফ মানে হলো দা, ছোট হাতের দা, রেজিস্ট্যান্স ফ্রন্ট। রেজিস্ট্যান্স ফ্রন্ট এটা বেশ আলোচনায়। কেন? আমরা জানি কাশ্মীরের পেহেলগামে আক্রমণ করেছে। কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল আক্রমণ করে, যে কারণে কিন্তু ভারত পাকিস্তান তারা পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। এই টিআরএফ আক্রমণ করে 22 এপ্রিল। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে আক্রমণ করে, পেহেলগামে। এবং ধারণা করা হয় এটা কাশ্মীরের একটি পাকিস্তানপন্থী একটি জঙ্গি গোষ্ঠী, ভারত দাবি করে। এবং 22 এপ্রিল এখানে আক্রমণ করে 26 জন ভারতীয় হত্যা মানে খুনের শিকার হয়। এবং সেজন্যই আপনারা দেখছেন গতকালকেও খেলায় ভারত পাকিস্তান হেরে গেছে এবং ভারত এখানে হাত মিলায় নাই, কারণ 26 জন এখানে মারা গেছেন, সেটা একটা ইম্প্যাক্ট ছিল। ডোনাল্ড ট্রাম্প কোনটির মধ্যস্থতা করেন? ডোনাল্ড ট্রাম্প কোনটির মধ্যস্থতা করেন? পরের প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কোনটির মধ্যস্থতা করেন? আসলে এখানে তিনি মধ্যস্থতা করছেন কিন্তু ভারত পাকিস্তান সংকট 2025 সালে, এটার ইরান ইসরায়েল সংকট মোকাবেলার, এটা 25 মে অর্থাৎ 13 জুন থেকে 25 জুন এই পর্যন্ত যে 12.5 দিনের যে সংগ্রাম হয়, সে 12.5 দিনের সংগ্রামের এখানে সমাপ্তি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। আর এটা ছিল 7 থেকে 10 মে 2025-এ, এটাও ট্রাম্পের মধ্যস্থতায় হয়। কঙ্গো রুয়ান্ডা এখানে আগস্ট মাসে, মানে এটা আমরা বলতে পারি যে টিক দিয়ে তারপর কোরস দেই, কারণ আগস্ট মাসে ইউএস এবং কানাডা দুই দেশের মধ্যস্থতায় এই যুদ্ধটা শেষ হয়েছিল, সফল হয়েছিল, এবং তারপর আবার সংঘাত হয়েছে, 40-43 জন খুনও হয়েছিল। ট্রাম্প কি করলো এই সুযোগে, যে 5 বছর মেয়াদ শেষ, তার মানে 2020 সালের পর 2025 সালে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এই রাশিয়ার মধ্যস্থতার এই চুক্তিটা তিনি কি করলেন? রিইনস্টল করলেন এবং এখানে ট্রাম্প মধ্যস্থতা করলেন। এবং এই যে লাচিন করিডর, এখানে তিনি ট্রাম্প করিডর চালু করলেন। তাহলে ট্রাম্প করিডর কোথায়? নারগানো কারাবক ছিটমহলে, এখানে ট্রাম্প করিডর। আগে ছিল লাচিন করিডর, এখন নাম হলো ট্রাম্প করিডর। 2020 সালে রাশিয়া মধ্যস্থতা করে, আর এখন ইউএসএ মধ্যস্থতা করে। ইসরায়েল হামাস, এটার মধ্যে আলোচনা কমপক্ষে 3 বার আলোচনা করে, কিন্তু 3 বারই কি হয়? ফিডব্যাক নেন তো, নেটের প্রবলেম হচ্ছে নাকি? লাইভ অনেক কমে গেছে, একটু জিজ্ঞাসা করেন সবকিছু ঠিক আছে কিনা। লাইভ কমে গেছে? হ্যাঁ, নেট প্রবলেম লিখতেছে, একটু দেখেন, জিজ্ঞাসা করেন কোনো প্রবলেম। নেট প্রবলেম হচ্ছে? সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞাসা করেন। সব কি ঠিক আছে? নেট প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে নেট প্রবলেম, আর লাইভ হঠাৎ করে 80 জন কমে গেছে 30 সেকেন্ডে 40 সেকেন্ডে। তাই? হ্যাঁ, জিজ্ঞেস করেন তো সব ঠিকঠাক কিনা। সব কি ঠিকঠাক? এটা ক্লিয়ার লিখতে বলেন। আপনি মেসেঞ্জার অফ করে নেবেন না, মেসেঞ্জার একটা কল আসছে, এগুলো তো ডিসকানেক্ট হয়ে যায়। এই ফোনের মেসেঞ্জার মেসেঞ্জার কে জানি মেসেঞ্জারে ফোন দিছে, ওটা আনইনস্টল করতে হবে। হ্যাঁ, এটা তো নাহলে তো ওই সময় নেট ডিসকানেক্ট হয়ে যায়। এখন ঠিক আছে, হ্যাঁ এখন clear। ওকে। থাইল্যান্ড মিয়ানমার, থাইল্যান্ড জানেন না কিছু। থাইল্যান্ড মিয়ানমার এটা মধ্যস্থতা করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার পিএম আনোয়ার ইব্রাহিম। এবং এই যুদ্ধের কারণে কিন্তু থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার ইংলাক সিনাওয়াত্রা তিনি কিন্তু পতন হয়েছে। ইংলাক সিনাওয়াত্রার পতন হয় কারণ যখন এর মধ্যে ঝামেলা হয়, থাইল্যান্ড এবং মিয়ানমার নাম, দুঃখিত, কম্বোডিয়া, ঠিক হয়েছে, নিয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়া, মিয়ানমার না ভাই, কেটে দেখে কম্বোডিয়া লেখেন। তখন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার ইংলাক সিনাওয়াত্রা কম্বোডিয়ার সেনাপ্রধানের সাথে, কম্বোডিয়ার প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন এবং বলেন যে এটা থাইল্যান্ডের সেনাবাহিনীকে দোষ দেন। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি সেনা অভ্যুত্থান করছে কিন্তু থাইল্যান্ড, পৃথিবীতে সবচেয়ে বেশি সেনা অভ্যুত্থান হয় থাইল্যান্ডে, 17 টাইমস। এবং সেই থাইল্যান্ডের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে, এজন্য সাংবিধানিক আদালত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে। সাংবিধানিক আদালত বরখাস্ত করছে। মনে রাখবেন, কয়েকটা দেশের সরকার প্রধানের কথা বলি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিন্তু অভিশংসিত হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তিনি কিন্তু সাংবিধানিক আদালত কর্তৃক বরখাস্ত। মিয়ানমারে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার,
নেপালে তো সরকার, বাংলাদেশও, 3টি দেশে অর্থাৎ পরীক্ষা আসার মতো 3টা দেশে অন্তর্বর্তীকালীন সরকার, সিরিয়া, মিয়ানমার এবং বাংলাদেশ, 3 দেশে অন্তর্বর্তীকালীন সরকার। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো যে আছেন, তার সাজা চলছে, অর্থাৎ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বন্দী। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কিন্তু অ্যারেস্ট হয়েছেন আইসিসির আদালতের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ইসে। ফিলিপাইনের প্রধান প্রেসিডেন্ট তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, দুতার্তে মনে হয় তার নাম, অর্থাৎ ফিলিপাইনের প্রেসিডেন্ট আইসিসির মাধ্যমে গ্রেপ্তার। তারপরে হলো থাইল্যান্ডের পতন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত, মিয়ানমার, বাংলাদেশ এবং সিরিয়া অন্তর্বর্তীকালীন সরকার, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বন্দী, এরকমের কিছু বিষয় পরীক্ষায় কিন্তু থেকে যায়, অনেক সময় থাকে। ঠিক আছে, এরপরে পরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা আলোচনা করি, একটু 10 নম্বরে চলে যাই। ঠিক আছে, 80 ধন্যবাদ, বেড়ে গেছে। 8 নম্বরে পরে আসি, 9 নম্বরে যাই। দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিকে কি বলে? এক্সট্রাডিশন। এটাকে বলে অপরাধী প্রত্যর্পণ চুক্তি। আগের প্রশ্নে কিন্তু থাইল্যান্ড, কম্বোডিয়া, ওটা কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। আচ্ছা, এবার আসি 9 নম্বরে, রিপেট্রিয়েশন মানে প্রত্যাবাসন চুক্তি। প্রত্যাবাসন চুক্তি শর্ত থাকে কিন্তু 3টা শর্ত থাকে, অর্থাৎ শরণার্থীদের ফেরত যাওয়ার জন্য 3টা শর্ত থাকে। অর্থাৎ 3টা শর্ত মানে জীবন, জীবিকা এবং জীবন, জীবিকা, বাসস্থান, 3টা নিশ্চয়তা। জীবন, জীবিকা, বাসস্থান নিশ্চয়তা, 3টা নিশ্চয়তা হলেই একজন শরণার্থী সে প্রত্যাবাসন হতে পারে। রিফিউজি আর এমিগ্রি, দুইটার মধ্যে পার্থক্য কি? কে রিফিউজি, কে এমিগ্রি, দুইটা কিন্তু একটু পার্থক্য আছে। একটা উদ্বাস্তু আর একটা হলো শরণার্থী। ব্যাপারটা হলো যে উদ্বাস্তু এবং শরণার্থীর মধ্যে একটু পার্থক্য আছে। শরণার্থী যেমন শরণার্থী যে হয় সে পলিটিক্যাল এবং ইকোনমিক কারণে যিনি ত্যাগ করেন, অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কারণ। আর পলিটিক্যাল এবং ইকোনমিক কারণ ছাড়া অন্য কারণে যদি উদ্বাস্তু হয়, অর্থাৎ এথনিক ক্লিনজিং, হত্যা, তারপর অর্থাৎ ফিয়ার অফ পারসিকিউশন, অর্থাৎ তার জীবনের একটা মানে নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিত সংক্রান্ত যেটা সেটা হয় রিফিউজি। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য, রিটেনে আসে। আপনাদেরও কিন্তু মনে রাখতে হবে, পলিটিক্যাল ইকোনমিক কারণে হলে তখন সেটা হবে এমিগ্রি। অ্যাজাইলাম পলিটিক্যাল রিফিউজি, অর্থাৎ রাজনৈতিক শরণার্থী, যেটা এখন হাসিনা আছেন, তারেক রহমান আছেন, এটা রাজনৈতিক শরণার্থী ও অ্যাজাইলাম। অ্যাম্বাসেডর, তিনি হলেন রাষ্ট্রদূত। এটা আমরা জানি, যখন সেটা কি হবে, কমনওয়েলথ ছাড়া যে কোনো ইস্যুতে রাষ্ট্রদূত, অর্থাৎ কমনওয়েলথ ছাড়া যে কোনো ইস্যুতে রাষ্ট্রদূত। হাই কমিশনার শুধু কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে, কমনওয়েলথভুক্ত যে 56 ন্যাশনস আছে এদের মধ্যে যারা হবে তারা হবে হাই কমিশনার। আমাদের দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত 8টা দেশ আছে, 8টা দেশের মধ্যে কিন্তু 3টা দেশের প্রধানকে কিন্তু হাই কমিশনার বলা হয় না, রাষ্ট্রদূত বলা হয়। যেমন আফগানিস্তান, নেপাল, ভুটান, এই 3 দেশের কখনোই হাই কমিশনার হবে না। 3 দেশ তারা কমনওয়েলথের সদস্য না, অর্থাৎ দক্ষিণ এশিয়ার 3টা দেশ কমনওয়েলথের সদস্য না, নেপাল, ভুটান, আফগানিস্তান কমনওয়েলথের সদস্য নয়। এবং নেপাল, ভুটান কারো উপনিবেশ ছিল না, আফগানিস্তান ব্রিটিশ উপনিবেশ, কিন্তু সে কমনওয়েলথের সদস্য না। বাফার স্টেট, এটা হলো যে সংঘর্ষ নিবারক রাষ্ট্র। 10টা 20 বাজে, ক্লাস নেবেন কতক্ষণ? সংঘর্ষ নিবারক, হ্যাঁ সাইফুল ফোন দিছে, 10টা 20 বাজে, নেবেন কতক্ষণ? আসতে বল, আমার ফোনটা চার্জ হয়েছে, চার্জ দিছি। আমি চেষ্টা করি, যতদূর পারি চেষ্টা করি। আমি চেষ্টা করে যাচ্ছি, যতদূর পারি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসতে পার। সংঘর্ষ নিবারক রাষ্ট্র, বাফার স্টেট, দুটি সংঘাতময় দেশের মাঝে নিরপেক্ষ রাষ্ট্র, এটা কিন্তু 38তম বিসিএস ছিল, দুটি সংঘাতময় দেশের মাঝে নিরপেক্ষ রাষ্ট্র। এটা আপনারা পারেন। ভোট ভার্বাল মানে নোট ভার্বাল হলো যে মানে মৌখিক চিঠি বা অনানুষ্ঠানিক চিঠি, অর্থাৎ কূটনৈতিক যখন চিঠি হয় তখন ডিপ্লোম্যাটিক নোট, আর নোট ভার্বাল দুটোর মধ্যে পার্থক্য হলো যখন হেড অফ স্টেটের মধ্যে হয় না বা হেড অফ গভর্নমেন্টের মধ্যে হয় না। অর্থাৎ নোট ভার্বাল হলো মৌখিক চিঠি, অথবা বলতে পারেন এটা মানে ডিপ্লোম্যাটিক চিঠি, যে
হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটা নোট ভরা পাঠাইছে না, ভার্বাল নোট, সেটা। আর মনে রাখবেন এটা একটু লোয়ার ফর্মালিটিস। এসবটা স্কু, অচল অবস্থা, অচল অবস্থা বা হলো স্থিতিবস্থা, অর্থাৎ যে কোনো একটা ইস্যু বললো যে এটা সেটা স্কু, এটা ইয়া রেখা। আর নোট অফ ডিসেন্ট, অসম্মতি, নোট অফ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট এটা হলো অসম্মতি। কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেয়া যেখানে সম্মতি না থাকা। চার্জ দ্য অ্যাফেয়ার্স, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তারপর হলো পার্সোনা নন গ্রাটা। পার্সোনা নন গ্রাটা হলো কি, কোনো ডিপ্লোম্যাট যদি সে মানে রাষ্ট্রের ইয়া হারায়, অর্থাৎ ডিপ্লোম্যাট যখন সে রাষ্ট্রের মর্যাদা হারায়, অর্থাৎ ডিপ্লোম্যাট কূটনীতিক মর্যাদা হারানো, কূটনৈতিক মর্যাদা হারানো, পার্সোনা নন গ্রাটা। আর পার্সোনা নন গ্রাটা হলো সে কূটনৈতিক মর্যাদা পায়, একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে সে রেড পাসপোর্ট পায়, ভিসা মানে ট্যাক্স দিতে হয় না, তার ওখানে নিরাপত্তা পায়, সবকিছু আর কি। নানসিও, নানসিও হলো যে ভ্যাটিকানের রাষ্ট্রদূত, ভ্যাটিকানের যিনি প্রতিনিধি থাকেন তাকে বলা হয় নানসিও, আর সহকারী যিনি প্রতিনিধি থাকেন তাকে বলা হয় ইন্টারনানসিও। কনসুলেট, দূতাবাসের শাখা অফিসের প্রধান, দূতাবাসের শাখা অফিস। মনে রাখবেন দূতাবাস সবসময় ক্যাপিটাল সিটিতে হবে, আর দূতাবাসের শাখা অফিসে সবসময় ক্যাপিটাল সিটির বাইরে থাকবে। যেমন আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে, আগরতলা কিন্তু কি না আমাদের হাই কমিশন না, আমাদের হাই কমিশন কিন্তু হলো দিল্লিতে, কলকাতা কিন্তু আমাদের হাই কমিশন না, কলকাতা হলো আমাদের কি কনসুলেট। এই কনসুলেট হলো দূতাবাসের শাখা অফিস, এটা রাজধানীর বাইরে থাকবে। দূতাবাস মাস্ট বি এটা থাকতে হবে কোথায়, ক্যাপিটাল সিটিতে। আর দূতাবাস ক্যাপিটাল সিটিতে থাকতে হবে, এটা জাতিসংঘের একটা আদেশ আছে 1973। দূতাবাসের শাখা অফিস সেটা হলো কনসুলেট, আর এর প্রধান যিনি থাকে তাকে বলা হয় কনসুলেট জেনারেল, কনসুলেট জেনারেল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিফিউজি রিলিফ রিপেট্রিয়েশন কমিশন RRRC এর কার্যালয় কোথায়? এই RRRC গঠিত করছে 1992-তে, এটা করছে কিন্তু বাংলাদেশ। বর্তমান যিনি প্রধান তিনি কিন্তু ডক্টর খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টা, এবং তিনি রোহিঙ্গা বিষয়ক একজন কি রাষ্ট্রদূত। এবং এটা RRRC পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রশ্ন করলে মাস্টই কোশ্চেনটা করতাম, রিফিউজি রিলিফ অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশনার, এবং সেই কমিশনার হল ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশে 1992-তে গঠিত হয়। এর কার্যালয় উখিয়া কক্সবাজার, উখিয়া কক্সবাজার। আগারগাঁও ঢাকা, আগারগাঁও ঢাকা, এখানে আগারগাঁও ঢাকা, এখানে কিন্তু আপনার ওই যে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর অফিস, ওয়ার্ল্ড ব্যাংক IMF অফিস, সেটা কিন্তু আগারগাঁও ঢাকা। তারপর হলো খামারবাড়ি ঢাকা, এটা IJSG ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। চামেলি হাউস সিডাপের কার্যালয়, চামেলি হাউস সিডাপের কার্যালয়। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যেটা গুলশান, মনে রাখবেন ভাই একটা জিনিস, গুলশানে হলো OHCHR এর কার্যালয়, OHCHR এর কার্যালয় বাংলাদেশে। বাংলাদেশে OHCHR এর কার্যালয় 17তম কার্যালয়, 3 বছর মেয়াদ, এটা থাকবে 3 বছর। 17 জুলাইতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, 17 জুলাইতে, এবং 3 বছর OHCHR এর কার্যালয় থাকবে গুলশানে। তো রিসেন্টলিতে খুব ভুলবশত এটা কিন্তু এটি IDB ভবন মনে হয় খুব সম্ভবত আগারগাঁও আসছে, আমি কারেকশন দিছি, আপনারা রিসেন্টলি কারেকশনটা দেখেন, এই গ্রুপেরই ফিচারটা পাবেন। সেখানে গুলশান এটা হলো OHCHR এর কার্যালয়। গুলশান আরেকটা আছে যেটা হলো জাতিসংঘ হাউস, জাতিসংঘ হাউস বা UN হাউস। এই UN হাউস বা জাতিসংঘ হাউস এটা কিন্তু গুলশানে অবস্থিত, এবং এটা উদ্বোধন করছে মার্চ মাসে যিনি ইফতার ডিপ্লোমেসি করতে আসছিলেন, জাতিসংঘের যিনি মহাসচিব অ্যান্টনি গুইতেরেস, এবং তিনি UN হাউস উদ্বোধন করেছিলেন গুলশানে। আমার 9 নম্বরটা 8 নম্বরটার মাঝখানে একটু গ্যাপ আছে, 9-10 হয়ে গেল, ইনশাল্লাহ হয়ে যাবে সবগুলাই। নিচের কোনটি ইসরায়েলের সমুদ্র বন্দর? এই হাইফা, এইলাট এবং আশদোদ তিনটাই কিন্তু আপনার ইসরায়েলের সমুদ্র বন্দর। কার্চ, ওডেসা, ওডেসা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মারিওপোল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেরাসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো ইউক্রেনের সমুদ্র বন্দর, ইউক্রেন। সবচেয়ে বেশি পরীক্ষা আসার মতো হলো ওডেসা। মারিওপোল একবার আসছে, ক্রোনোমস্ক, খেরাসন, এটা ইউক্রেনের সমুদ্র বন্দর। গদার পাকিস্তানের সমুদ্র বন্দর, চীন ইজারা নিয়েছে, পাকিস্তান চীনের ইজারা, বেলুচিস্তানে অবস্থিত, যেটা চীনের ইজারা, গদার বন্দর। এরপরে সাম্বানাতোতা, এটা হলো শ্রীলঙ্কা, এটাও চীনের ইজারা। মোমবাসা, এটা হলো কেনিয়া, এটাও চীনের ইজারা।
চীনের এই জায়গা। এডেন, এডেন হলো ইয়েমেন, ইয়েমেনের সমুদ্র বন্দর এডেন। বন্দর আব্বাস, বুশেহর, আবাদান, চাবাহার, এটা ইরানের সমুদ্র বন্দর। ভাই 30 সেকেন্ড একটু পজ দেন। সাইফুল আসতেছে আর আমরা সবার জন্য কাচ্চি আনতেছি, সাথে পেটে দিতে আছে সবার জন্য। আর কাচ্চি খাবো না। আচ্ছা আমি খাবো। এটা 30 সেকেন্ড ব্যাস ক্লাস চলবে আজকে ক্লাস চলতেই থাকবে মানুষ তো। আপনি কি তেহরি খাবেন নাকি কাচ্চি খাবেন? হ্যাঁ সবার জন্য আনতেছি, ভাইয়াও গুলশান দিয়ে দিতেছে। আমার ফোন চার্জ হয়েছে? আচ্ছা আর হচ্ছে 20% রইছে। হ্যাঁ ক্লাস দুধ আমি খাবেন কি তেহরি না কাচ্চি? সুলতান দিয়ে আনুন তাড়াতাড়ি কর্মী পরে পাবো একটা কি কাচ্চি এলে সবাই কাচ্চি খাই। কাচ্চি চলবে নন স্টপ। হ্যাঁ ভাই স্টুডেন্ট 450 আছে। ওকে শেষ না বন্ধু। আমার ফোনটা দিয়ে দাও, ফোনটা। আর চার্জ হোক আর একটু। ঠিক আছে রে ভাই, আমি ক্লাস শুনতেছি। ওকে। সালালা, সালালা হলো ওমানের সমুদ্র বন্দর, খুব সম্ভবত ওমান। সালালা, সালা কি ওমান? এখানে কি আরো আছে না? সালালা খুব সম্ভবত ওমান সম্ভবত, একটু এটা কনফিউজ করে দিচ্ছে, চলে গেছে। কিয়াকফিউ সিত্তে, মিয়ানমার খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে কিয়াকফিউ যেটা চীন করতেছে, কিয়াকফিউ যেটা চীন করতেছে, এই মিয়ানমারে কিন্তু কালাদান প্রজেক্ট ভারতের, মনে রাখবেন। কালাদান প্রজেক্ট বাই হলো ভারত। জুবাইল, দাম্মাম, জেদ্দা, এটা জেদ্দা দেখলে তো বোঝা যায় এটা সৌদি আরবের। জুবাইল, দাম্মামটা বেশি ইম্পর্টেন্ট। হামাদটা কার যেন? পোর্ট সৈয়দ আলেকজান্দ্রিয়া হলো মিশরের। হামাদ যেন কার? হামাদ সমুদ্র বন্দর কাতারের নাকি? কাতার না কুয়েত? কাতার নাম করা এটা। হামাদটা একটু দেখে নিন। হামাদ ওকে, পরেরটায় আসি। পরেরটায় আল্লাহ, এইটা একটু ঝামেলা আছে। এখানে একটা শেড পড়ছে, আপনাদের ওখানে মনে হয় প্রিন্টে মনে হয় ভালো আছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 24 ফেব্রুয়ারি 2022 যুদ্ধ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2022। রাশিয়া আক্রমণ করেছে। রাশিয়া প্রথম আক্রমণ করছে কিন্তু ইউক্রেন একবার রাজধানী কিয়েভে আক্রমণ করে শুরু। এবং রাশিয়া কিয়েভে আক্রমণ করে, যে কোন জায়গায় প্রথম? একবার রাজধানীতে আক্রমণ করছে, কিয়েভে আক্রমণ। ইউক্রেনের রাজধানী কিন্তু কিয়েভ, এই কিয়েভে আক্রমণ করেছে। ট্রাম্প জেলেনস্কি বৈঠক দুইবার হয়েছে, বৈঠক। ট্রাম্প জেলেনস্কি বৈঠক দুইবারই ওয়াশিংটনে হয়েছে। এবং এই বৈঠক আসলে সফল হয়নি। ওয়াশিংটন বৈঠক হয়েছে দুইবার। চীনের 12 দফা যুদ্ধ বন্ধের জন্য চীন দিয়েছে 12 দফা। আর মনে রাখবেন পুতিন 3 দফা। পুতিন যুদ্ধ সমাপ্তির জন্য দুইবার তিন দফা দিছে, দুইবার। এবং সে দুইবার দফা দিছে 3 দফা। মনে রাখবেন 3 দফা দেয় পুতিন, 12 দফা সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকস ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনস, এই সুইফট থেকে রাশিয়াকে বহিষ্কার। এবং এই সুইফট এটা কিন্তু 1973 ব্রাসেলস বেলজিয়াম এটা কার্যালয়। অর্থাৎ সুইফট থেকে বেসিক্যালি লেনদেন করে, মানে আমাদের যে আর্থিক লেনদেন করি ব্যাংকের ইন্টার ব্যাংকস লেনদেন, এটাই কিন্তু আমাদের এই সুইফট কোডটা চুরি করেই 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে $8.10 পাচার করে নিয়ে গেছিল। তার মধ্যে $600 নিয়ে গেছিল হলো 8.10 মানে $8.10 অর্থাৎ 810 মিলিয়ন। এর মধ্যে $600 মিলিয়ন নিয়েছিল ফিলিপাইন আরসিবিসি ব্যাংক, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক, রিকনস্ট্রাকশন ব্যাংক, আরসিবিসি ব্যাংক। এই আরসিবিসি ব্যাংক ফিলিপাইনের $600 নিয়ে গেছে, $600 মিলিয়ন। আর $200 মিলিয়ন নিয়েছিল শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা থেকে ওটা ফেরত পাওয়া গেছে। $200 মিলিয়ন শ্রীলঙ্কা থেকে ফেরত পাওয়া গেছে, $600 মিলিয়ন ফিলিপাইনে নিয়ে গেছে, আর ফেরত পাওয়া যায়নি। আমাদের যে রিজার্ভ চুরি হয়েছিল 2016 সালে 4 ফেব্রুয়ারি চুরি। আর মনে রাখবেন আমাদের যে মুদ্রা পাচার হয়েছে, এই পাচারের জন্য আমরা 9 সদস্যের টাস্ক ফোর্স করছি, 9 সদস্যের টাস্ক ফোর্স গ্রহণ করছি 2025 সালে। আর এই টাস্ক ফোর্সের প্রধান কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঠিক আছে? সেটা হলো পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য। আর আমি যেটা বলছিলাম, এই সুইফট এই কোড চুরি করে আমাদের 2016 সালের 4 ফেব্রুয়ারি
$8,10,00,000 অথবা $810 মিলিয়ন, এটা আমাদের পাচার হয়ে গিয়েছিল, চুরি হয়ে গিয়েছিল। 73 সালে এখান থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়, এবং এই জন্যই রাশিয়া কিন্তু একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করে, সেটার নাম হলো SPFS। SPFS এই প্ল্যাটফর্মটা হলো রাশিয়া এর মাধ্যমে লেনদেন করে। SPFS এর কি লাগবে না, পূর্ণরূপ লাগবে না, কারণ এটা পূর্ণরূপ মানে ওদের স্থানীয় ভাষায় জন্য পরীক্ষা আসবে না। বেলারুশের সংবিধান সংশোধন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে তারা পরমাণু অস্ত্র কি করবে, পরমাণু অস্ত্র সরবরাহ করবে। এই জন্য এই বেলারুশের সংবিধান সংশোধন করছে, যারা বেলারুশ মানে পরমাণু অস্ত্র সরবরাহ করবে এবং তারা ব্যবহার করবে। এবং বেলারুশ আর রাশিয়া হলো পরম বন্ধু, এবং যেখানে রাশিয়া আছে সেখানে বেলারুশ আছে তার পার্শ্ববর্তী। রাশিয়ার মুদ্রার নাম রুবল, বেলারুশের মুদ্রার নাম রুবল। সার্ভেন্ট অফ দ্য পিপল যেটা হলো এই যে জোরোনস্কি, এই জোরোনস্কি যে ইউক্রেনের প্রেসিডেন্ট জোরোনস্কি, এই জোরোনস্কি দলের নাম, জোরোনস্কি দলের নাম রিবনিয়া। এটা কিন্তু এইচ দিয়ে লেখে, HRIVNIA। রিবনিয়া হলো ইউক্রেনের মুদ্রা, ইউক্রেনের মুদ্রার নাম রিবনিয়া, এটা ইংলিশে লেখে। ভাগনার গ্রুপ একটু আগে বলছিলাম, যেটা রাশিয়ার ভাড়াটে সেনা। জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদ, এই যে হামলা করছে সেই হামলার বৈধতা, অর্থাৎ হামলার বৈধতার কথা বলতেছে হলো রাশিয়া। বলতেছে যে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ, যে কোন দেশের, অর্থাৎ জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদ, অর্থাৎ যে এই অনুচ্ছেদ অনুসারে কি বলছে যে যদি কেউ আক্রমণ করার আশঙ্কা থাকে তাহলে তাকে আগে আক্রমণ করা যাবে। অর্থাৎ ব্যাপারটা হলো এরকমের, যে 51 নং অনুচ্ছেদটা হলো যে নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিপক্ষের হামলা করা যাবে, অর্থাৎ আক্রমণের সন্দেহ হলে তাকে আক্রমণ করা যাবে, অ্যাটাক করা যাবে। আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা, ওই যে পুতিনের বিরুদ্ধে একটু আগে বললাম, পুতিনের বিরুদ্ধে, এবং যেটা 2023 সালে 17 আগস্ট বা 17 মার্চ, তারিখটা গুরুত্বপূর্ণ না, 2023 সালে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসি দিয়েছিল। জয়েন্ট এয়ার ডিফেন্স 24 মার্চ 2023, এটা কিন্তু ইউক্রেন এর জোট, এবং এটাই কিন্তু কন্ট্যাক্ট গ্রুপ, মানে কন্ট্যাক্ট গ্রুপের একটা মানে সেমি ভার্সন, জয়েন্ট এয়ার ডিফেন্স। এটা বেসিক্যালি যারা বাল্টিক সাগর তীরবর্তী দেশ তারা এটা উদ্যোক্তা ছিল, যে তারা সবাই ইউক্রেনকে সহায়তা করছে, তার মানে তাদেরকে আক্রমণ করতে পারে, যেমন সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ওরা ডেনমার্ক, জার্মানি, এবং তাদের একটা এই জোট। এখানে একটা বিষয়, এটা এখানে নাকি করতে পারে না, এই 12 আপনি দেখেন 12 নম্বরে কে এর পরে যেটা আছে সেটা হলো এল, দ্য ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপ। ওইটাই কিন্তু আপনার ওই যে 56 সদস্যের যে গ্রুপটা আগে বলছিলাম। অপারেশন স্পাইডার ওয়েব, এটা হলো রাশিয়ার ড্রোন হামলা, রাশিয়া যে ড্রোন হামলা করছে এই নামে অপারেশন স্পাইডার ওয়েব। ফোর্ট্রেস রাশিয়া, এটা হলো রাশিয়ার যে পশ্চিমাদের বিরুদ্ধে যে প্রতিরক্ষা নীতি গ্রহণ করে, অর্থাৎ রাশিয়ার পশ্চিমা বিরোধী নীতি। ফোর্ট্রেস রাশিয়ার পশ্চিমা বিরোধী নীতি। SPFS একটাকে বললাম যে সুইফটের পরিবর্তে রাশিয়ার যেই প্ল্যাটফর্মে লেনদেন করে তার নাম SPFS, অর্থাৎ সুইফটের পরিবর্তে লেনদেন। দোনেৎস্ক ও লুহানস্ক, এই দুইটা দেশ ইউক্রেনের অন্তর্ভুক্ত ছিল, যে দুটো দেশ রাশিয়ার অধীনে এখন আছে, তারা স্বাধীনতা ঘোষণা করেছিল। দোনেৎস্ক এবং লুহানস্ক, এই দুইটা হলো ইউক্রেনের থেকে স্বাধীনতা ঘোষণা করে, এবং প্রথম স্বীকৃতি দেয় কিন্তু রাশিয়া, ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল। ডনবাস খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। ডনবাস এটা হলো কয়লা সমৃদ্ধ অঞ্চল ডনবাস, এবং পুতিন যে শর্ত দিয়েছে সেখানেও কিন্তু বলছে ডনবাসকে রাশিয়ার হাতে তুলে দিতে হবে। ডনবাস রাশিয়ার দখলে, ডনবাস হলো উন্নত কয়লা সমৃদ্ধ অঞ্চল, ইউক্রেনের দখল করেছে রাশিয়া। এই ডনবাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মনে রাখবেন, ইউক্রেনের সাথে ট্রাম্প এই 25 সালে তারা কিন্তু এই খনি উত্তোলনের একটা চুক্তি করেছে, যে চুক্তিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার রিসেন্ট ভিডিওতে আছে যে চুক্তি করেছে, যে চুক্তির মাধ্যমে যে ইউক্রেনের কমপক্ষে 25 বছর এই খনি উত্তোলন করে নিবে, এরপরে তাদেরকে যে অর্থ সহায়তা করছে তারপরে তারা কি করবে নিয়ে হিসাব নিকাশে বসবে। দেন আসি, ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কোনটা? লেবার পার্টি। অনেকদিন পরে ক্ষমতা আসছে, আমার মনে হয় প্রশ্নটা দিতে পারে। লেবার পার্টি যে কিয়ার স্টারমার যিনি হলেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি যেটা, এটা কিন্তু জাপানের ক্ষমতাসীন দল এবং এই ক্ষমতাসীন দলটা অনেক বছর যাবত ক্ষমতাসীন। এলডিপি লিবারেল ডেমোক্রেটিক, এবং তারা জুনুচুরি কুইজুমও পরে তারা, অর্থাৎ এই গত তাদের 55 সালের পর থেকে এত বছরে তারা শুধু একবার ক্ষমতা হারাইছিল। এই এলডিপি কিন্তু জাপানের ক্ষমতাসীন দল। ওয়ার্কার্স পার্টি ব্রাজিলের যিনি ক্ষমতাসীন দল, ব্রাজিল, উত্তর কোরিয়া, নর্থ কোরিয়ার ক্ষমতাসীন দল কিন্তু ইয়া না, কমিউনিস্ট পার্টি না, ওয়ার্কার্স পার্টি। ইউনাইটেড রাশিয়া, এটা পুতিনের দল। পুতিন বলে তো বুঝিনি রাশিয়া। পুতিন কিন্তু প্রেসিডেন্ট 4 বার, ওর নাম পুচার হওয়া উচিত, পুচার। আগে 3 বার প্রেসিডেন্ট ছিল পুতিন, এখন পুচার হওয়া উচিত। ও কিন্তু প্রেসিডেন্ট 4 বার, 2004-এ হয়েছে, 2008-এ হয়েছে। এরপরে তারা কি করলো, পরপর 2 বারের বেশি প্রেসিডেন্ট হওয়া যায় না। এরপর সে 8 থেকে 12 পর্যন্ত, সরি 2000 সালে হয়েছে, 2004-এ হয়েছে, এই 2 বার প্রেসিডেন্ট হয়েছে। 2008-এ গিয়ে 8 থেকে 12 পর্যন্ত সে ছিল প্রাইম মিনিস্টার, পুতিন প্রাইম মিনিস্টার ছিল। 2012 থেকে সে আইন করলো যে 6 বছর প্রেসিডেন্ট হওয়া যাবে। 12 সালে সে কিন্তু 3য়-বার প্রেসিডেন্ট, এটা কিন্তু প্রাইম মিনিস্টার, 3য়-বার প্রেসিডেন্ট। 12 থেকে 18, 2018 থেকে 2024 4র্থবার, ও 24 সালে আরেকবার হয়েছে, 5 বার। আল্লাহ রে, পুপাচ হওয়া উচিত, ও 5 বার প্রেসিডেন্ট হয়েছে, 5 বার। লিবারেল পার্টি হলো কানাডার ক্ষমতাসীন দল। বাথ পার্টি, যেটা 1963 থেকে ক্ষমতায় ছিল আপনার সিরিয়ায়, অর্থাৎ এটা হলো আসাদের দল। কিন্তু ব্যাপারটা হলো কি, বাথ পার্টি অর্থাৎ আসাদের মানে বংশধররা ক্ষমতা কিন্তু হলো 50 বছর ক্ষমতা ছিল বংশধররা, কিন্তু বাথ পার্টি কিন্তু 1963-তে প্রতিষ্ঠা, অর্থাৎ এটা আসাদের দল লিখলেই হবে। বাশার আল আসাদ সিরিয়ার। একে পার্টি তুরস্কের ভাষায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ইংলিশে বলা হবে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এটা হলো তুরস্কের যে রিসেপ তাইব এরদোগানের এটা এরদোগানের দলের নাম। লিকুদ পার্টি, এই লিকুদ পার্টি হলো নেতানিয়াহুর দল, যেটা ইসরায়েলের ক্ষমতাসীন দল। আলফাতা হলো মাহমুদ আব্বাসের দল, ফিলিস্তিনের মাহমুদ আব্বাস, এই আব্বাসের দল আলফাতা। লিকুদ পার্টি হলো নেতানিয়াহুর দল হলো লিকুদ পার্টি, আর আলফাতা হলো মাহমুদ আব্বাসের পার্টি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, সেটা হলো ভলকার, এটা ল, অস্ট্রিয়া কিন্তু বাড়ি তার, অস্ট্রিয়া, ভলকার টুর্ক। আর লাউবার, তিনি হলেন কিন্তু এটা কিন্তু সংস্থার নাম OHCHR, অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। আর এটা হলো কিন্তু UNHRC, হিউম্যান রাইটস কাউন্সিল, এই সি ফর কাউন্সিল কিন্তু কাউন্সিল, আর এখানে সি ফর কিন্তু হাই কমিশনার, খেয়াল করবেন। UNHRC এটা প্রতিষ্ঠা কিন্তু 2006, এবং এটা কিন্তু জেনেভায় সদর দপ্তর। আর OHCHR ওটা কিন্তু প্রতিষ্ঠা কিন্তু 2006 না, 1993, এর প্রতিষ্ঠা কিন্তু 1993-তে। ক্রিস্টালিনা জর্জিয়েভা, বুলগেরিয়া, হলো IMF এর MD, IMF এর ব্যবস্থাপনা পরিচালক। ক্রিস্টালিনা জর্জিয়েভা, IMF এর MD। জগদীপ ধনগড়, উনি কিন্তু উপরাষ্ট্রপতি ছিলেন, ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন, তিনি কিন্তু ক্ষমতা ত্যাগ করেছেন। উর্সুলা ভন ডার লেন, উনি কিন্তু জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ছিল। উর্সুলা ভন ডার লেন কিন্তু ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। এনগোজি ওকানজো ইউয়েলা, এটা হলো WTO-র চিফ, WTO প্রধান, যে মহিলা, নাইজেরিয়ার। ফিলিপ্পো গ্রান্ডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিলিপ্পো গ্রান্ডি, উনি UNHRC এটা লাউবার, আর উনি হলেন UNHCR, হাই কমিশনার ফর রিফিউজিস, UNHCR। আর UNHRC হল লাউবার,
আর ফিলিপ্পো গ্রান্ডি, ভেরি ভেরি, এখানে নাম যত কিছুই লিখি আমি, এখানে 3টা নাম গুরুত্বপূর্ণ, উর্সুলা ভ্যান ডার লেন, ভলকার টুর্ক আর ফিলিপ্পো গ্রান্ডি। এবছর সংস্থা থেকে আসলে এই 3টা নামের মধ্যে একটা নাম আসবে ইনশাল্লাহ। আর বিমস্টেকের চেয়ারম্যান বাংলাদেশ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বিমস্টেকের চেয়ারম্যান, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হলো যে জাতিসংঘের যে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন, এই সিভিল সার্ভিস কমিশনের যে বাংলাদেশের মাইনুল হোসেন, তিনি কিন্তু এর অন্তর্ভুক্ত। এদেশের সিভিল সার্ভিস কমিশন এর যে প্রধান আছেন, মানে এই সদস্য 15 জনের মধ্যে কিন্তু বাংলাদেশের একজন আছেন, এবং তিনি হলেন এর আগে জাতিসংঘের মহাসচিব, স্থায়ী প্রতিনিধি ছিলেন তিনি। এই এটা সিভিল সার্ভিস কমিশনের বাংলাদেশের প্রধান, একটু লিখে নিয়েন, হয়তো মাইনুল ইসলাম, নয়তো হলো আপনার ওই যে আব্দুল মুঈদ, দুইজনের একজন হবে, আব্দুল মুঈদ অথবা মাইনুল হোসেন, দুইটার একটা, একটুখানি আপনি দেখে নিয়েন। আর হ্যাঁ, মাইনুল হলো আপনার পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পিসিএ হলো মাইনুল, আর ওখানে হলো মুঈদ। এটা হচ্ছে সিভিল সার্ভিস কমিশন এর একজন বাংলাদেশের মুঈদ, আর পিসিএ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন হলো ব্রিটিশার, মানে বাংলাদেশের আইনজীবী, তিনি হলেন মাইনুল হোসেন। ক্লিয়ার? এরপরে আসি আমি, আপনারা কি আছেন? এনজয়িং, আর ইউ এনজয়িং? আচ্ছা, এরপরে দেখেন একটা রিভিশন হয়ে যাক। হ্যাঁ, যাই হোক, রিভিশন আপনি যে পড়তেছেন এই রিভিশন, এখানে কিন্তু আমি আগেই বলছি যে এই পরীক্ষায় কিন্তু রিভিশন নাই, যা পড়তেছেন ডাইজেস্ট পড়তেছেন রিভিশন হচ্ছে, পরীক্ষা দিচ্ছেন মডেল টেস্ট রিভিশন হচ্ছে, আমার কথা শুনতেছে রিভিশন হচ্ছে, এবং আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড আলোচনা করার কারণে আপনার কিন্তু রিভিশন অটোমেটিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, 30 সেকেন্ড। এই আমার ফোনটা দে, তাড়াতাড়ি ফোনটা দে। ওকে, ইরানের আলোচিত সংবাদ সংস্থা ইরনা, এই ইরনা কিন্তু আপনার ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি, ইরনা, এটা এই নায়ের মতো আরো আছে, যেমন মেনা হলো মিডল ইস্ট নিউজ এজেন্সি, এটা কিন্তু মিশর, মেনা মিশর। সানা, এই সানা হলো সিরিয়া, সানা হলো ইয়েমেন, সিরিয়া সংবাদ সংস্থা, সিরিয়ার। সানা কিন্তু ইয়েমেনের রাজধানী, আবার সানা কিন্তু সিরিয়া সংবাদ সংস্থা। এনা কিন্তু বাংলাদেশের, এনা বাংলাদেশ। ওকে, এক মিনিট। না, এক মিনিট না, আমি বলি 1 মিনিট না তো, 10 সেকেন্ড। 10 সেকেন্ড। কোনো সমস্যা হয়েছে? ওকে, দেখেন এএফপি, এটা হলো পৃথিবীর সবচেয়ে পুরনো একটা সংবাদ সংস্থা। পুরনো সংবাদটা ফ্রান্সের, অ্যাসোসিয়েটেড অফ ফ্রান্স প্রেস, এটা কিন্তু ফ্রান্সের সংবাদ সংস্থা। এপি বললে কিন্তু যুক্তরাষ্ট্র, এপি ইউএসএ, নিউ ইয়র্কের। আর এপিপি এটা বললে পাকিস্তান, এপিপি এটা পাকিস্তানের সংবাদ সংস্থা, এপিপি। আর ডন একটা পত্রিকা আছে পাকিস্তানের, ডন টিভি, ডন পত্রিকা, DWN। এখন পাকিস্তান থেকে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ তো হাফ পাকিস্তান হয়ে গেছে। ইতার তাস এটা হলো রাশিয়া, তার মানে এপি ফ্রান্স, এপি ইউএসএ, এপিপি পাকিস্তান, ডন পাকিস্তানের টিভি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল আলম একটা টিভি আছে, আল আলম ইরান, আল আলম টিভি ইরান, খুবই আলোচনায়।
আল আলম টিভি এই ইস্যুতে। ইন্টারফ্যাক্স আর ফেয়ারফ্যাক্স এটা রাশিয়া বার্তা সংস্থা, আর ফেয়ারফ্যাক্স এটা হলো গোয়েন্দা ইউএসএ। বারবার মনে করে দেই, ফেয়ার মানে গোয়েন্দা ইউএসএ, ইন্টারফ্যাক্স হলো রাশিয়া। ফোর্বস এটা নিউ ইয়র্কের, ফোর্বস সাময়িকী ইউএসএর, ফোর্বস একটা সাময়িকী। ইউরো মানি একটা লন্ডনের জার্নাল, ইউরো মানি লন্ডনের অর্থনৈতিক জার্নাল, লন্ডনের অর্থনৈতিক জার্নাল ইউরো মানি, লন্ডনের অর্থনৈতিক জার্নাল। ইউরো মানি ইউরোপের ইউরো এরকমের না, অথচ লন্ডন কিন্তু ইউরো মুদ্রা গ্রহণই করে নাই, কিন্তু ইউরো মানি বলে লন্ডনের জার্নাল। টাইমস অনেক দেশের আছে, দ্য টাইমস এটা হলো, দ্য টাইমস হলো নিউ ইয়র্কের, আর নিউ ইয়র্ক টাইমস আছে। দ্য টাইমস হলো লন্ডনের, দ্য টাইমস লন্ডন, আর নিউ ইয়র্ক টাইমস আলাদা। হিন্ডেনবার্গ রিসার্চ এটা ইউএস এর পুঁজি সার্চ করে, ওরা পুঁজি, বিভিন্ন দেশের বিভিন্ন তার পুঁজি এই জাতীয় তারা তথ্যগুলো করে, মানে পুঁজি সংক্রান্ত তথ্য তারা কালেক্ট করে। আন্তারা হলো ইন্দোনেশিয়া সংবাদ সংস্থা, ইন্দোনেশিয়া সংবাদ সংস্থা আন্তারা। মনে রাখবেন বার্নামা কিন্তু মালয়েশিয়া নাম করা সংবাদ সংস্থা। এসপিএ সৌদি প্রেস এজেন্সি, এসপিএ এটা কিন্তু সৌদি আরবের এসপিএ। ওয়াফা হলো প্যালেস্টাইনের সংবাদ সংস্থা ওয়াফা। হারেজ হলো ইসরায়েলের, খাটাস ইসরায়েলের সংবাদ সংস্থা হারেজ। ইউএনবি ইউনিভার্সাল নিউজ অফ বাংলাদেশ এটা বাংলাদেশের। পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা অনেকে মনে করতে পারে পাকিস্তান বা প্যালেস্টাইন, এটা কিন্তু ইন্ডিয়ার পিটিআই আসার কথা না, কিন্তু ইয়োনহ্যাভ দক্ষিণ কোরিয়া, এটা মনে রাখবেন, ইয়োনহ্যাভ দক্ষিণ কোরিয়া। আর কেসিএনএ কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি নর্থ কোরিয়া, কেসিএনএ নর্থ কোরিয়া। নাইচো জাপান, সিনহুয়া চীন। এগুলো হলো পৃথিবীর সবচেয়ে আলোচিত সংবাদ সংস্থা, আসলের মধ্যে আসে। জাপান একটা পত্রিকা আছে, আপনার মনে আছে কিনা, আমি যা বলতেছি কিন্তু আপনার রিভিশন হচ্ছে, আপনি কিন্তু পড়তেছেন না, রিভিশন। জাপানের একটা কিন্তু পত্রিকা আছে, পৃথিবীর সবচেয়ে বেশি পত্রিকা ছাপানো হয়, আসাহি শিম্বুন। এই আসাহি শিম্বুন এই পত্রিকাটা কিন্তু হলো জাপানের পত্রিকা, সবচেয়ে বেশি প্রকাশিত পত্রিকা। নাইচো জাপানের সংবাদ সংস্থা, কেসিএনএ নর্থ কোরিয়া, ইয়োনহ্যাভ দক্ষিণ কোরিয়া, সিনহুয়া চীন। আর এগুলো হলো মানে আলোচিত মানে সংবাদ সংস্থাগুলো, এবং নাম করা সংবাদ সংস্থাগুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আরেকটা আছে যে নামটা মনে পড়তেছে না, আপনারা দেখেন একটা জিনিস দেখেন না, যে প্রজেক্ট সিন্ডিকেট আপনারা দেখেন, ওই যে প্রথম আলো পত্রিকা থাকে, কিন্তু প্রজেক্ট সিন্ডিকেটের বাংলা ভাষণ থাকে। এই প্রজেক্ট সিন্ডিকেট এটা কিন্তু চেক প্রজাতন্ত্রের, চেক রিপাবলিক। প্রজেক্ট সিন্ডিকেট এটা কিন্তু চেক রিপাবলিকের, চেক প্রজাতন্ত্র। প্রজেক্ট সিন্ডিকেট চেক প্রজাতন্ত্র। এটা প্রজেক্ট সিন্ডিকেট একটা ম্যাগাজিন মানে কি, মানে রিসার্চ আসলে, ম্যাগাজিন না, রিসার্চ। আমি যেটা বলতেছিলাম সেটা হলো, আপনি শুনছেন যে মানে ল্যান্ডসেট, এই ল্যান্ডসেট কিন্তু একটা চিকিৎসা পত্রিকা, বিখ্যাত, 200 বছর পার করছে, 1823 সালের, লন্ডন এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয় ল্যান্ডসেট পত্রিকা। যাকে ওখানে না গেলাম, একটা জিনিস লাস্ট বলে আমি যাই, সেটা হলো নেত্র নিউজ। আমরা যে শুনছি না, নেত্র নিউজ সুইডেন, তাসনিম খলিল, আপনি নাম শুনছেন, উনি প্রথম আসলে গুম বাংলাদেশের যে হয় আয়নাঘর, এই আয়নাঘরের তথ্য প্রকাশ করছে নেত্র নিউজ সুইডেন। এখন দেখেন, আয়নাঘর থেকে পরীক্ষা আসার কথা না, কারণ আমরা দেখছি যে বিপিএসসির যেই বিহেভিয়ার, সে 48 নিল, সে 46 নিল, সেখানে সেই প্রশ্নগুলো করে নাই। সেক্ষেত্রে সে কিন্তু পড়বে না যে আয়নাঘর নিয়ে প্রথম নিউজ করছে নেত্র নিউজ, এটা দিবে না। পরীক্ষা দিবে যে নেত্র নিউজ কোন জায়গা থেকে প্রকাশিত হয়, সেটা হলো সুইডেন।
এবং তাসনিম খলিল এর হলো এডিটর। ওকে, নেক্সট। ভাই দিগন্ত সব ওকে কিনা? সব কি ওকে? চলে গেছে নাকি অনেকে? ওকে ওকে, হ্যাঁ। আপনার ওর মানে মেসেঞ্জারে ফোন আসে তখনই ঝামেলাটা হয়। এটার মেসেঞ্জারে হচ্ছে আনইনস্টল করে দিব মানে। আসলে ওটা রাখা যাবে নাকি? হ্যাঁ, ওই ফোন আসলে তো নেটওয়ার্ক হচ্ছে মোবাইলের অনেক কমে গেছে নাকি? হ্যাঁ, আবার শুরু হয়, সমস্যা নেই, এখন আবার ঠিক হয়েছে 390। 390, ওকে। হ্যাঁ, ঠিক হয়েছে, যান শুরু করেন। না, সদপ্তর সংক্রান্ত তথ্য দিন। দেখ হেমার শোল্ড, এটা কিন্তু ইংলিশে কিন্তু জোল্ড, যে দিয়ে লেখে কিন্তু হেমার জোল্ড ভবন নিউ ইয়র্ক, এটা জাতিসংঘের ভবন, ইউএন সচিবালয়, এবং এটা হলো কিন্তু নিউ ইয়র্কে, ওর কিন্তু লেখাই আছে জাতিসংঘ সচিবালয়। পিস প্যালেস দি হেগ, নেদারল্যান্ডস, এটা কিন্তু ওই আইসিসি এর কার্যালয়। মার্লবরো হাউস লন্ডন, এটা কিন্তু কমনওয়েলথের কার্যালয়। চামেলি হাউস, এটা সিডাপ কার্যালয়, পল্লী উন্নয়ন সংস্থা এশিয়া প্যাসিফিকের, রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক। মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, এটা কিন্তু ফেসবুকের কার্যালয়। মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কোন সূচকে 130তম? কোন সূচকে 130তম? আচ্ছা, আমি আপনাদের একটা, আচ্ছা কটা বাজে? বাজে হচ্ছে 10:51। 10:51। আপনাদের ক্লাস একটু পরে দেন, খাবার আইতে আর একটু টাইম লাগবে, আরো 10-15 মিনিট লাগবে খাবার আইতে। তুই আপনি আরো 10-15 মিনিট ক্লাস নেন, আমি বলবো না এবার। আচ্ছা, আমি দেখি যেটা ডিসকাশন কম আছে সেটা আগাই যায়। এগুলো আমি যেটা হয় নাই, আপনি সিরিয়ালি পড়ান, কলম 15 মিনিট আমার একটু দেন, আমি একটু পোলাপানের সাথে কথা বলি। আপনি পড়াইতে থাকেন, খাবারটা 34তম সম্মেলন অনুষ্ঠিত হয়। হচ্ছে 15 মিনিট একটা গ্যাপ দেন, ওরাও খেয়ে আসবে, আপনিও খেয়ে আবার শুরু করুন। আপনি সিরিয়ালি পড়ান, নাহলে সিকোয়েন্স ভুলে যাবেন কোনটা কি পড়ান নাই। আর ওখানে লেখা আছে না, আর 17 দিয়ে পড়াইতে থাকেন, খাওয়া শুরু। যে কোন সাথে জড়িত ব্যক্তির নাম লিখুন। 20 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট বেটা। নাম্বার 20 চলে যায়। 20, নিচের ঘটনার সাথে জড়িত ব্যক্তির নাম লিখুন। পার্টিগেট কেলেঙ্কারি, এই পার্টিগেট কেলেঙ্কারির সাথে জড়িত হলো বরিস জনসন, যিনি ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। এই পার্টিগেট কেলেঙ্কারির মধ্যে তিনি আটকে পড়েন, মানে ঝামেলা করেন। তোষাখানা কেলেঙ্কারি ও আদিয়ালা কারাগার, এই আদিয়ালা কারাগার যেটা হলো রাওয়ালপিন্ডি পাকিস্তান, এটা ইমরান খান বন্দি, এবং সে এই তোষাখানা মামলায় জড়ায় যান। তোষাখানা জিনিসটা হলো যে ক্ষমতা থাকা অবস্থায় কেউ উপহার গ্রহণ করতে পারবে না। আমাদের সরকারি কর্মকর্তারা, আমাদের যে আছে যে সরকারি কর্মকর্তারা 5,000 টাকার বেশি কোনো উপহার গ্রহণ করতে পারবে না। 5,000 টাকার বেশি যদি উপহার গ্রহণ করে, তাহলে সেটা তার অফিসের ব্যবহারযোগ্য হতে হবে, নয়তো কি হবে, সে বায়াসড হবে। এবং তিনি কি করছেন, তোষাখানা, তিনি ইমরান খান অনেকের কাছ থেকে উপহার গ্রহণ করছেন, যেটা তিনি রেখে দিয়েছেন তার দপ্তরে, এবং এটা নিয়ে তিনি মামলা হয়েছে যে এত বড় তিনি মানে দপ্তরের নথি পেয়েছে যে তিনি এই উপহারগুলো গ্রহণ করেছেন, এবং সেটা মামলায় তিনি ধরা খেয়ে যান। এবং 2022 সালের 10 এপ্রিল 22তম প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তিনি 22 বছর রাজনীতি করছেন, 1996 থেকে 2018 পর্যন্ত 22তম প্রধানমন্ত্রী ছিলেন, 22 গজের প্লেয়ার ছিলেন। 2022 সালে তার পতন হয়েছে। ইমরান খানের যে দলের নামটা মনে রাখবেন, পিটিআই, অর্থাৎ পিটিআই মানে হলো পাকিস্তান তেহরিকি ইনসাফ, পাকিস্তান তেহরিকি ইনসাফ। এটা কিন্তু কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী না, এটা একটা পলিটিক্যাল পার্টি, পাকিস্তান তেহরিকি ইনসাফ। আমাদের অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে দুজনের, বললাম না, নেতানিয়াহু এবং পুতিন। অবিশ্বায়ন নেতা, অর্থাৎ এন্টি গ্লোবালিস্ট লিডার, ইংলিশে বলা হয় এন্টি গ্লোবালিস্ট লিডার, এবং তিনি কিন্তু হলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা পার্টি, এটা হলো ইলন মাস্ক। দাহিয়া ডক্ট্রিন, একজন দহিয়া নামে একজন নেতা আছেন, তিনি ইসরায়েলের। দহিয়া ডক্ট্রিন হলো যে
ইসরায়েলের যে আগ্রাসী নীতি, অর্থাৎ ইসলাম বিরোধী, মানে মুসলিম বিরোধী আগ্রাসী নীতি ইসরায়েলের, এবং এটা হলো দাহিয়া ডক্ট্রিন। গুলশানে জাতিসংঘ হাউস ও ইফতার কূটনীতি গুইতেরেস, অ্যান্তনিও গুইতেরেস অর্থাৎ ইউএন মহাসচিব, জাতিসংঘের যে মহাসচিব, নবম অ্যান্তনিও গুইতেরেস, পর্তুগাল তার বাড়ি, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, ইউএন মহাসচিব, নবম মহাসচিব। তিনি এই ইফতার কূটনীতি করছেন রোহিঙ্গা ইস্যুতে ডক্টর ইউনূসের সাথে, তাদের সাথে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তারপর তিনি ইফতার করছেন। 267তম পোপ বর্তমান যিনি পোপ, ঝামেলা হয়ে গেছে, ফোনের চার্জ নাই, 14 লিও ফ্রান্সিস প্রেভোস্ট, আর 14 লিও, উনি আমেরিকার পোপ, আমেরিকা বাড়ি, ইউএসএ বাড়ি। বর্তমান পোপ হলো প্রেভোস্ট হলো আসল নাম, আর তার উপাধি হলো 14 লিও। 74 দুর্ভিক্ষ গবেষণা করেন কে? অমর্ত্য সেন। এবং এই দুর্ভিক্ষ করে তিনি নোবেল পান, তিনি নোবেল পুরস্কার পান। আমি আগে সরকারের সময় বলছিলাম যে অমর্ত্য সেনকে দিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, কিন্তু তাকে দায়ীকে কেন বলা হয় না যে বর্তমানে যে ইকোনমিক ক্রাইসিস আপনি একটু আলোচনা করেন। যিনি 74 দুর্ভিক্ষ গবেষণা করে তিনি পেয়েছেন, নোবেল পেয়েছেন। এবং তিনি বলছেন যে 74 দুর্ভিক্ষের কারণ বলছেন দুর্নীতি। তিনি কিন্তু বলেন নাই যে অন্য কিছু বলেন নাই, তিনি দুর্নীতির কথা বলছেন, কিন্তু সম্পদের প্রাচুর্য ছিল বাট সুষ্ঠু বন্টন ছিল না। এই কারণেই 74 দুর্ভিক্ষ হয়েছে বলে গবেষণায় অমর্ত্য সেন বলছেন। এবং তার পভার্টি অ্যান্ড হাঙ্গার এই গ্রন্থ মাধ্যমে 1998 সালে পভার্টি অ্যান্ড হাঙ্গার এই গ্রন্থের মাধ্যমে 1998 সালে তিনি ইকোনমিক্সে নোবেল পান। তিনি কিন্তু শান্তিতে পান নাই, ইকোনমিক্সে নোবেল পাইছেন। তার পৈতৃক নিবাস কিন্তু মানিকগঞ্জ, ভারতের তিনি অর্থনীতিবিদ। শ্বেতনায়া কারাগার, এটা হলো দামেস্কে, সিরিয়ায় এই শ্বেতনিয়া কারাগার, এটা কিন্তু আসাদের অত্যাচারের একটা চিত্র। শ্বেতনিয়া কারাগার, 3টা কারাগার গুরুত্বপূর্ণ। ইনসেন কারাগার যেটা মিয়ানমারে ছিল, আর আবু গরিব কারাগার এটা ইরাকে ছিল, বাগরাম কারাগার এটা আফগানিস্তানে ছিল, বাগরাম। আর আদিয়ালা কারাগার ইমরান খান, শ্বেতনায়া কারাগার হলো আপনার সিরিয়ায়। ট্রাম্প করিডর ওই যে আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝে, আজারবাইজানের মাঝে নারগানো কারাবাখ সীমান্তে, নারগানো কারাবাখে। ঠিক আছে, আমি যতটুকু পারছি আলোচনা করছি, ফোনে চার্জ নাই, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা যদি করতে চান ক্লাস, তাহলে আমাকে ইনবক্স অথবা এখানে জানাবেন যে ক্লাস করতে চাইলে আমি কালকে আপনাদের ইন্টারন্যাশনাল ক্লাস দেবো, পাশাপাশি বাংলাদেশে একটু আলোচনা করব, যদি আপনাদের এনজয় করেন। কারণ এখন প্রেশার, অনেকে প্রেশার ফিল করেন যে পারি না বাবা, এটা কি হয়েছে, এটা গেছে। আমার মনে হয় যে রিভিশন করার জন্য একটা হতে পারে, রিভিশনের জন্য যদি করতে চান তাহলে আগামীকাল ক্লাস হবে, নয়তো আপনারা আজকে এ পর্যন্ত শেষ। আপনাদের জন্য দোয়া থাকবে, এবং দোয়ার প্যাকেট থাকলে সবাইকে দোয়ার বস্তা দিতাম। ইনশাল্লাহ রিটেন প্রিপারেশন ইনশাল্লাহ আপনাদের সাথে ফাটাফাটি একটা হবে, এবং খুব দ্রুত আমি এই বোর্ডের সাথে ইউজ টু হওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো পরীক্ষা দিবেন। কার কি হবে একমাত্র আল্লাহ জানে, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু সবাই ভালো পরীক্ষা দিবেন, সেই দোয়াটা থাকবে। এবং সবাইকে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। এটা চার্জ নাই, বারবার বন্ধ হয়ে যায়।